তুমি আমার জীবনের সবচেয়ে সুন্দর অধ্যায় মেহেরিন। তোমাকে হারানোর ভয়ে আমি দূরে সরে যেতে চেয়েছিলাম। মেহেরিন ফুপিয়ে কেঁদে উঠল। পরের মুহূর্তেই সে আরহামের বুকে মুখ লুকিয়ে শক্ত করে জড়িয়ে ধরল। কাঁদতে কাঁদতেই বলল, আর কখনো আমাকে ছেড়ে যাওয়ার কথা বলবে না। তোমাকে হারানোর ভয়ে আমি বুঝতে পেরেছি আমি তোমাকে কতটা ভালোবাসি। আরহামও আলতো করে তাকে নিজের বুকের আরো কাছে টেনে নিল। তার কপালে গভীর ভালোবাসায় একটি চুমু এঁকে দিয়ে ফিসফিস করে বলল, কোথাও যাব না। মনি, দাদুর একটা শেষ ইচ্ছা রাখবে? কাপা কণ্ঠে কথাটা বলতেই হাসপাতালের কেবিনটা যেন আরও নিস্তব্ধ হয়ে গেল। বিছানায় শুয়ে থাকা বৃদ্ধ মানুষটার মুখে অক্সিজেন মাস্ক, বুকে লাগানো মনিটর থেকে ভেসে আসছে নিয়মিত বিপ বিপ শব্দ। কাঁপতে থাকা হাতটা আলতো করে এগিয়ে দিলেন তিনি। বিছানার পাশে বসে থাকা মেয়েটা দ্রুত সেই হাত দুহাতে জড়িয়ে ধরল। চোখ দুটো ইতিমধ্যেই ভিজে উঠেছে, গলা ভারী হয়ে এলো। এইভাবে বলছো কেন দাদু? তোমার কিচ্ছু হবে না। আল্লাহ চাইলে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে বাড়ি ফিরবে। বৃদ্ধ মৃদু হেসে মাথা নাড়লেন। সেই হাসির আড়ালে লুকিয়েছিল অনেক ক্লান্তি, অনেক না বলা কথা। মানুষ যখন জীবনের শেষ প্রান্তে এসে দাঁড়ায় তখন নিজের সময়টা ঠিকই বুঝতে পারে মনি। আমার সময়ও হয়তো আর বেশি নেই। দাদু প্লিজ। মেয়েটা মাথা নাড়তে নাড়তেই চোখের পানি আটকে রাখার চেষ্টা করলো। সেই কথাগুলো শুনতে চায় না, একদমই না। এই পৃথিবীতে তার আপন বলতে আর কেউ নেই। বাবা মাকে ছোটবেলাতেই হারিয়েছে। তারপর থেকে এই মানুষটাই বাবা, এই মানুষটাই মা, এই মানুষটাই পুরো পৃথিবী। বৃদ্ধ আলতো করে তার মাথায় হাত বুলিয়ে দিলেন। কাঁদিস না মনি, তোর চোখের পানি আমি কোনোদিন সহ্য করতে পারিনি। মেয়েটা ঠোঁট কামড়ে নিজেকে সামলানোর চেষ্টা করলো। তুমি বিশ্রাম নাও। ডাক্তার বলেছে তোমাকে কোনো রকম চিন্তা করতে দেওয়া যাবে না। বৃদ্ধ দীর্ঘশ্বাস ফেললেন, তারপর ধীরে ধীরে বললেন। আমার চিন্তা একটাই। কয়েক সেকেন্ড থেমে আবার বললেন, আমি তোর বিয়েটা দেখে যেতে চাই মনি। কথাটা শুনেই মেয়েটার বুকটা ধক করে উঠল। মুহূর্তেই তার মুখের সব রং উধাও হয়ে গেল। সে নিঃশব্দে দাদুর দিকে তাকিয়ে রইল। কিছুক্ষণ নীরব থেকে কষ্ট ভরা কণ্ঠে বলল, দাদু তুমি তো জানো আমি এখন বিয়ে করতে চাই না। কোম্পানির এত দায়িত্ব, তোমার চিকিৎসা সবকিছু একা সামলাচ্ছি। এই মুহূর্তে বিয়ে। বৃদ্ধ তার কথা শেষ করতে দিলেন না। আমি জানি মনি, তুই অনেক শক্ত মেয়ে, কিন্তু আমার এই বুড়ো মনটা শুধু একটা শান্তির নিয়েই চোখ বন্ধ করতে চায়। আমি শুধু জানতে চাই আমার নাতনিটা একা থাকবে না। কথাগুলো বলতে বলতেই বৃদ্ধের চোখ ভিজে উঠল। মেয়েটার আর নিজেকে সামলানো হলো না। সে ঝুঁকে পড়ে দাদুকে জড়িয়ে ধরে নীরবে কেঁদে উঠল। ঠিক তখনই কেবিনের দরজা খুলে ভেতরে প্রবেশ করলেন ডাক্তার। একবার দুজনের দিকে তাকিয়ে শান্ত গলায় বললেন, মিস মেহেরিন, একটু বাড়ি আসবেন? আপনার সঙ্গে জরুরি কিছু কথা আছে। মেয়েটা ধীরে ধীরে দাদুর হাত ছেড়ে উঠে দাঁড়ালো। চোখের পানি মুছে একবার দাদুর দিকে তাকালো, তারপর ভারী পায়ে কেবিনের বাহিরে বেরিয়ে গেল। করিডোরে দাঁড়িয়ে ডাক্তার গম্ভীর কণ্ঠে বললেন, ওনার শারীরিক অবস্থার চেয়ে মানসিক অবস্থাটা এখন বেশি গুরুত্বপূর্ণ। কোনোভাবেই ওনাকে কষ্ট দেওয়া যাবে না। যদি ওনার শেষ ইচ্ছেটা পূরণ করা সম্ভব হয় তাহলে সেটা ওনার জন্য অনেক বড় মানসিক শক্তি হবে। ডাক্তারের কথাগুলো শুনে মেহেরিন নিঃশব্দে দাঁড়িয়ে রইল। তার চোখের সামনে শুধু একটাই মুখ ভেসে উঠছে, তার দাদুর মুখ। মেহেরিন ধীরে ধীরে চোখটা বন্ধ করলো। তারপর গভীর একটা নিঃশ্বাস নিয়ে আবার কেবিনে ফিরে এলো। দাদু তখন চোখ বন্ধ করে শুয়ে আছেন, হয়তো ঘুমিয়ে পড়েছেন, নয়তো নিজের কষ্টটা লুকিয়ে রেখেছেন। মেহেরিন চুপচাপ পাশে গিয়ে বসল। আলতো করে দাদুর হাতটা নিজের হাতের মধ্যে নিয়ে ফিসফিস করে বলল, আমি কথা দিচ্ছি দাদু, তোমার কোনো ইচ্ছা অপূর্ণ রাখবো না। রাত প্রায় 11টা। হাসপাতাল থেকে বেরিয়ে নিজের গাড়িতে উঠে বসলো মেহেরিন। ড্রাইভার আয়নায় তাকিয়ে বিনয়ের সঙ্গে বলল, ম্যাম, বাসা যাব। মেহেরিন জানালার বাহিরে তাকিয়ে উত্তর দিল। হ্যাঁ। গাড়িটা ধীরে ধীরে হাসপাতালের গেট ছেড়ে বেরিয়ে গেল। বাহিরে হালকা বৃষ্টি শুরু হয়েছে। শহরের ব্যস্ত রাস্তা, আলো ঝলমলে বিল্ডিং, অসংখ্য মানুষ, সবকিছুই আজ তার কাছে অর্থহীন লাগছে। 1000 কোটি টাকার কোম্পানির মালিক হয়েও আজ সে নিজের দাদুর হাসিটুকু ফিরিয়ে আনতে পারছে না।
ডাক্তার, আব্বু কেমন আছেন? ডাক্তার রিপোর্টগুলো দেখে শান্ত গলায় বললেন, অপারেশনটা যত দ্রুত করা যায় ততই ভালো, দেরি হলে ঝুঁকি বাড়বে। আরহামের বুকটা ধক করে উঠল। কত টাকা লাগবে ডাক্তার? ডাক্তার একটা কাগজ তার হাতে দিয়ে বললেন, আনুমানিক 8 থেকে 10 লাখ টাকার মতো। সংখ্যাটা শুনে আরহামের হাত কেঁপে উঠল। কাগজটা যেন হঠাৎ করে অনেক ভারী হয়ে গেল। ডাক্তার তার কাঁধে হাত রেখে বললেন, যত দ্রুত সম্ভব ব্যবস্থা করার চেষ্টা করুন। কথা শেষ করে তিনি চলে গেলেন। আরহাম ধীরে ধীরে বাবার বেডের পাশে গিয়ে বসল। বাবা মৃদু হেসে বললেন, ডাক্তার কি বললো বাবা? আরহাম জোর করে হাসল। বলেছে কয়েকদিনের মধ্যেই তুমি সুস্থ হয়ে বাসায় ফিরবে। বাবা ছেলের মুখের দিকে কিছুক্ষণ তাকিয়ে রইলেন, তারপর ধীরে বললেন, মিথ্যা বলতে শিখে গেছিস তাই না? আরহাম মাথাটা নিচু করে ফেলল। বাবা কষ্টের হাসি হেসে বললেন, আমার জন্য এত চিন্তা করিস না, আল্লাহ যা লিখে রেখেছেন তাই হবে। আরহাম বাবার হাতটা শক্ত করে ধরে মনে মনে শুধু একটা কথাই বলল, যত বড় মূল্যই দিতে হোক আমি তোমাকে কিছুতেই হারাতে দেব না আব্বু। পরদিন সকাল। রাজধানীর ব্যস্ততম সড়কগুলো তখন ধীরে ধীরে কর্মচঞ্চলে ভরে উঠছে। কালো রঙের একটি গাড়ি এসে থামল নাওয়ার গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের বিশাল ভবনের সামনে। গাড়ির দরজা খুলতেই একে একে নিরাপত্তা কর্মীরা সোজা হয়ে দাঁড়িয়ে গেল। আসসালামু আলাইকুম ম্যাম। মেহেরিন শুধু মৃদু মাথা নেড়ে ভেতরে প্রবেশ করলো। তার উপস্থিতিতেই যেন পুরো পরিবেশ বদলে গেল। যারা কয়েক মুহূর্ত আগেও গল্প করছিল সবাই নিজের কাজে ব্যস্ত হয়ে পড়ল। কেউ ফাইল গোছাচ্ছে, কেউ কম্পিউটারের স্ক্রিনে চোখ রাখছে। মেহেরিন নেওয়ার শৃঙ্খলার সঙ্গে কখনো কেউ আপোষ করেন না। একটি বাস থেকে নেমে ভবনটার দিকে তাকিয়ে রইল আরহাম। এত বড় অফিসে সে আগে কখনো আসেনি। হাতে শক্ত করে ধরা ফাইলটা আরেকবার দেখে নিল। আজকের ইন্টারভিউটা তার জন্য শুধু একটা চাকরি নয়, তার বাবার চিকিৎসার শেষ আশাও। সে ধীরে ধীরে ভেতরে প্রবেশ করলো। রিসেপশনে নিজের নাম লিখে অপেক্ষায় সোফায় গিয়ে বসলো। চারপাশে আরও অনেক প্রার্থী, কারো মুখে আত্মবিশ্বাস, কারো মুখে দুশ্চিন্তা, কিন্তু আরহামের মাথায় শুধু একটাই চিন্তা, এই চাকরিটা আমাকে পেতেই হবে। ঠিক তখনই লিফটের দরজা খুলে কয়েকজন কর্মকর্তা দ্রুত বেরিয়ে এলেন। তাদের মাঝখানে হাঁটছিল মেহেরিন। সাদা শার্ট, কালো ব্লেজার, পরিপাটি খোপা, হাতে একটি ফাইল। তার ব্যক্তিত্বে এমন একটা দৃঢ়তা ছিল যে করিডোরে সবাই নিজে থেকেই পথ ছেড়ে দিল। আরহামও তাকিয়ে রইল। সে জানে না এই নারীকে। হাঁটতে হাঁটতে হঠাৎ মেহেরিনের হাত থেকে একটা ফাইল নিচে পড়ে গেল। ভেতরের কিছু কাগজ করিডোরে ছড়িয়ে পড়ল। চারপাশে অনেক মানুষ থাকলেও কেউ এগিয়ে এলো না। আরহাম এক মুহূর্তও দেরি করল না। সে দ্রুত কাগজগুলো কুড়িয়ে সুন্দর করে গুছিয়ে মেহেরিনের দিকে বাড়িয়ে দিল। মেহেরিন প্রথমবার ছেলেটার দিকে তাকালো। একজোড়া শান্ত চোখ, মুখে কোনো বাড়তি ভাব নেই। থ্যাংক ইউ। সংক্ষিপ্তভাবে কথাটা বলেই তিনি আবার সামনে হাঁটতে শুরু করলেন। আরহামও চলে গেল রিসেপশনের সামনে। রিসেপশনের সামনে বসে থাকা প্রার্থীদের একজন একজন করে ইন্টারভিউ রুমে ডাকা হচ্ছিল। কেউ 5 মিনিটের মধ্যে বেরিয়ে আসছে, কেউ 10 মিনিট পর। কারো মুখে হাসি, কারো মুখে হতাশা। আরহাম চুপচাপ বসে নিজের ফাইলের দিকে তাকিয়েছিল। ঠিক তখনই রিসেপশনিস্ট ডাক দিলেন, মিস্টার আরহাম চৌধুরী। আরহাম ধীরে উঠে দাঁড়ালো। গভীর একটা নিঃশ্বাস নিয়ে ইন্টারভিউ রুমের দিকে এগিয়ে গেল। প্রায় 20 মিনিট পর দরজা খুলে বাহিরে বেরিয়ে এলো সে। তার মুখ দেখে বোঝার উপায় নেই ইন্টারভিউ কেমন হয়েছে। সে শুধু আল্লাহর নাম নিয়ে ভবন থেকে বেরিয়ে গেল। কিন্তু কয়েক কদম এগোতেই ফোনটা বেজে উঠল। স্ক্রিনে ভেসে উঠল হাসপাতালের নাম। বুকটা ধক করে উঠল। তাড়াতাড়ি ফোনটা রিসিভ করতেই ওপাশ থেকে নার্স বললেন, আপনি কি মিস্টার আরহাম? জি। আপনার বাবার শারীরিক অবস্থা হঠাৎ খারাপ হয়েছে, যত দ্রুত সম্ভব হাসপাতালে চলে আসুন। এক মুহূর্ত দেরি করল না আরহাম। রাস্তার পাশ থেকে একটা সিএনজি নিয়ে সোজা হাসপাতালের উদ্দেশ্যে রওনা দিল। হাসপাতালে পৌঁছেই সে দৌড়ে ওয়ার্ডে ঢুকে পড়ল। বিছানায় শুয়ে আছেন তার বাবা। মুখটা আগের চেয়ে অনেক বেশি ফ্যাকাশে। আরহাম কাছে যেতেই বাবা দুর্বল হেসে বললেন, ভয় পেয়ে গেছিস? আরহাম চোখের পানি লুকিয়ে বলল, না আব্বু, কিচ্ছু হবে না। ঠিক তখনই ডাক্তার ভেতরে ঢুকলেন। রিপোর্টটা হাতে দিয়ে বললেন, আমরা আর বেশি দেরি করতে চাই না, যত দ্রুত সম্ভব অপারেশনের টাকা জমা দিন।
আরহাম মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। ডাক্তার চলে যেতেই সে ধীরে ধীরে হাসপাতালের করিডোরে এসে বসল। পকেট থেকে মানিব্যাগ বের করলো। ভেতরে কয়েকটা 500 টাকার নোট আর বাবার একটা পুরনো ছবি। ছবিটার দিকে তাকিয়ে তার বুকটা হু হু করে উঠল। সে আকাশের দিকে তাকিয়ে মনে মনে বলল, হে আল্লাহ, একটা পথ দেখিয়ে দাও, আমি আর পারছি না। নিজের কেবিনে বসে দিনের শেষ ফাইলটা দেখছিল মেহেরিন। ঠিক তখনই HR বিভাগের প্রধান ভেতরে প্রবেশ করলেন। ম্যাম, আজকের ইন্টারভিউ শর্টলিস্ট। মেহেরিন ফাইলটা হাতে নিয়ে একে একে নামগুলো দেখতে লাগলেন। হঠাৎ একটা নামের ওপর তার দৃষ্টি থেমে গেল, আরহাম চৌধুরী। তিনি ফাইলটা বন্ধ করে শান্ত গলায় বললেন, এই প্রার্থী সম্পর্কে বিস্তারিত রিপোর্ট কাল সকালে আমার টেবিলে চাই। জি ম্যাম। তিনি বেরিয়ে যেতেই মেহেরিন আবার জানালার বাহিরে তাকালেন। পরদিন সকাল, হাসপাতালের করিডোরেই রাত কেটেছে আরহামের। চোখ দুটো লাল হয়ে আছে, মুখে ক্লান্তির ছাপ স্পষ্ট। ঠিক তখনই ফোনটা কেঁপে উঠল। অচেনা নম্বর। সে কিছুটা দ্বিধা নিয়ে ফোনটা রিসিভ করলো। হ্যালো, আমি কি মিস্টার আরহাম চৌধুরীর সঙ্গে কথা বলছি? জি বলছি। আমি নাওয়ান গ্রুপের HR বিভাগ থেকে বলছি। অভিনন্দন, আপনি আমাদের কোম্পানিতে সিলেক্ট হয়েছেন। আজ সকাল 10টার মধ্যে জয়েনিংয়ের জন্য উপস্থিত থাকবেন। কথাটা শুনে কয়েক সেকেন্ড নিশ্চুপ হয়ে রইল আরহাম। মনে হচ্ছিল এতদিন পর আল্লাহ যেন একটা দরজা খুলে দিলেন। জি আমি আসছি, ধন্যবাদ। ফোনটা কেটে সে বাবার কেবিনে ঢুকলো। বাবা তখন তসবিহ পড়ছিলেন। আরহাম হাসি মুখে বলল, আব্বু, চাকরিটা হয়ে গেছে। তার ক্লান্ত মুখেও হাসি ফুটে উঠল। আলহামদুলিল্লাহ, আমি জানতাম আল্লাহ তোকে খালি হাতে ফিরিয়ে দেবেন না। আরহাম বাবার হাতটা চেপে ধরে বলল, আমি একটু অফিসে যাচ্ছি, তারপর আবার চলে আসব। সকাল ঠিক 10টা। আরহাম কোম্পানিতে পৌঁছে জয়নিংয়ের সব আনুষ্ঠানিকতা সম্পন্ন করল। কিছুক্ষণ পর HR ম্যানেজার বললেন, আপনাকে CEO ম্যামের সঙ্গে দেখা করতে হবে। উনি আপনার দায়িত্ব বুঝিয়ে দিবেন। আরহামের বুকের ভেতরটা হালকা কেঁপে উঠল। সে ধীরে ধীরে কেবিনের সামনে এসে দাঁড়ালো। দরজায় নক করতেই ভেতর থেকে ভেসে এলো, কামিন। দরজা খুলে ভেতরে ঢুকতেই সে থমকে গেল। সামনে বসে থাকা মানুষটাকে সে সঙ্গে সঙ্গেই চিনে ফেল। গতকাল করিডোরে যার ফাইল তুলে দিয়েছিল, তিনি এই কোম্পানির CEO। অন্যদিকে মেহেরিনও মাথা তুলে তাকালো। মুহূর্তেই চিনে ফেলল ছেলেটাকে। দুজনের চোখ কয়েক সেকেন্ডের জন্য একসঙ্গে আটকে রইল। তারপর মেহেরিনী নীরবতা ভাঙলেন। সো আমরা আগে একবার দেখা করেছি। আরহাম ভদ্রভাবে মাথা নাড়ল। জি ম্যাম। জি ম্যাম, তবে তখন জানতাম না আপনি এই কোম্পানির CEO। মেহেরিন তার ফাইলটা খুললেন। কিছুক্ষণ নীরবে পড়ে আবার বললেন, আপনার রেজাল্ট ভালো, আগের চাকরির অভিজ্ঞতাও খারাপ নয়। আশা করি আমাকে হতাশ করবেন না। ইনশাল্লাহ, চেষ্টা করব। মেহেরিন কয়েক সেকেন্ড তার দিকে তাকিয়ে রইলেন। ছেলেটার কথাবার্তায় বাড়তি আত্মবিশ্বাস নেই, আবার অকারণ ভয়ও নেই। এমন মানুষ তিনি খুব কমই দেখেছেন। তিনি ফাইলটা বন্ধ করে বললেন, আজ থেকে কাজ শুরু করুন। জি ম্যাম। আরহাম ঘুরে দরজার দিকে এগোতেই মেহেরিন হঠাৎ ডাকলেন। মিস্টার আরহাম। সে ফিরে তাকালো। মেহেরিন শান্ত গলায় বললেন, গতকাল ফাইলটা তুলে দেওয়ার জন্য ধন্যবাদ। আরহাম হালকা হেসে উত্তর দিল, ওটা তো একজন মানুষের আরেকজন মানুষকে সাহায্য করা ছিল ম্যাম, ধন্যবাদের কিছু নেই। জয়েন করার মাত্র 3 দিনেই পুরো অফিসে আরহামের নাম ছড়িয়ে পড়েছে। খুব ভালো ব্যবহার আর কাজ দিয়ে সবার মন জুগিয়ে ফেলেছে সহজেই। সেদিন দুপুরে একটি গুরুত্বপূর্ণ মিটিং চলছিল। মেহেরিন একের পর এক প্রজেক্ট নিয়ে আলোচনা করছেন। হঠাৎ একটি প্রেজেন্টেশনে বড় ধরনের ভুল ধরা পড়ল। পুরো কনফারেন্স রুম নীরব। যে ম্যানেজার প্রেজেন্টেশন তৈরি করেছিলেন তিনি মাথা নিচু করে দাঁড়িয়ে আছেন। ঠিক তখনই আরহাম আস্তে করে পড়ল, ম্যাম যদি অনুমতি দেন আমি একটা সমাধান বলতে পারি। মেহেরিন তার দিকে তাকালেন। গো আহেড। আরহাম শান্তভাবে নিজের পরিকল্পনা বুঝিয়ে দিল। কয়েক মিনিটের মধ্যেই সমস্যার সহজ সমাধান বেরিয়ে এলো। রুমে বসে থাকা সবাই বিস্ময় একে অপরের দিকে তাকিয়ে রইল। মেহেরিন কিছুক্ষণ চুপ থেকে শুধু বললেন, গুড। অফিস শেষ হতেই আরহাম তাড়াহুড়ো করে হাসপাতালের উদ্দেশ্যে বেরিয়ে গেল। কেবিনে ঢুকতেই দেখল ডাক্তার দাঁড়িয়ে আছেন। ডাক্তারের মুখটা আগের চেয়ে অনেক বেশি গম্ভীর।
মিস্টার আরহাম, একটু বাইরে আসবেন? আরহামের বুক কেঁপে উঠল। দুজন করিডোরে চলে এলো। ডাক্তার ধীরে বললেন, আমরা আর অপেক্ষা করতে পারবো না। আগামী 1 সপ্তাহের মধ্যেই অপারেশন করতে হবে। ডাক্তার আমি চেষ্টা করছি। চেষ্টা নয়, টাকা জমা দিতে হবে, না হলে আমরা কিছুই করতে পারবো না। কথাগুলো বলে ডাক্তার চলে গেলেন। আরহাম দেয়ালে হেলান দিয়ে দাঁড়িয়ে রইল। মনে হচ্ছে চারপাশটা ধীরে ধীরে অন্ধকার হয়ে আসছে। ওদিকে হাসপাতালের অন্য প্রান্তে মেহেরিনও দাদুর রিপোর্ট নিতে এসেছিল। ডাক্তারের কেবিন থেকে বেরিয়ে তার মুখটাও ফ্যাকাশে। ডাক্তার স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ওনাকে আর কোনো মানসিক ধাক্কা দেওয়া যাবে না। যত দ্রুত সম্ভব বিয়ের বিষয়টা নিয়ে সিদ্ধান্ত নিন। মেহেরিন দীর্ঘ একটা নিঃশ্বাস ফেলল। হাসপাতালের করিডোর ধরে ধীর পায়ে হাঁটতে হাঁটতে তার মনটা হঠাৎই বহু বছর আগের স্মৃতিতে ডুবে গেল, যা একান্তই তার ভয়ঙ্কর অতীত। ভাবনার ঘোর কাটতেই মেহেরিন বুঝতে পারল অজান্তেই সে হাসপাতালের লম্বা করিডোরের অনেকটা পথ পেরিয়ে এসেছে। চারপাশে সাদা দেয়াল, ওষুধের গন্ধ আর ব্যস্ত মানুষের আনাগোনা, সবকিছুই যেন তার বুকের ভেতরের শূন্যতাকে আরো গভীর করে তুলছিল। একদিকে দাদুর শেষ ইচ্ছা, অন্যদিকে বিয়ে নিয়ে ভয়। মেহেরিন কি করবে বুঝতে পারছে না। ঠিক তখনই তার চোখে পড়ল করিডোরের একদম শেষ মাথায় একজন যুবক মাথা নিচু করে বেঞ্চে বসে আছে, 2 হাতের মাঝে তার মুখ লুকিয়ে। মেহেরিন একবার তাকিয়ে আবার সামনে হাঁটতে লাগলো, কিন্তু 2 কদম গিয়েই থেমে গেল। ছেলেটাকে কেন যেন খুব চেনা চেনা লাগছে। সে ধীরে ধীরে আবার পেছনে ফিরে তাকালো, আর পর মুহূর্তেই অবাক হয়ে ফিসফিস করে পড়ল, আরহাম, মেহেরিন কয়েক সেকেন্ড স্থির হয়ে দাঁড়িয়ে রইল। সত্যি কি আরহাম? ধীরে ধীরে সে এগিয়ে গেল। আরহাম তখনও মাথা নিচু করে বসে আছে, 2 হাত শক্ত করে জড়িয়ে রেখেছে, যেন নিজের ভিতরে ঝড়টা কাউকে দেখাতে চায় না। মেহেরিন তার সামনে এসে শান্ত কণ্ঠে বলল, মিস্টার আরহাম। পরিচিত কণ্ঠ শুনে আরহাম মাথা তুলল। সামনে মেহেরিনকে দেখে সে স্পষ্টই অবাক হয়ে গেল। দ্রুত উঠে দাঁড়িয়ে বলল, ম্যাম, আপনি এখানে? মেহেরিন সংক্ষিপ্তভাবে উত্তর দিল। আমার দাদু ভর্তি আছেন। আরহাম মাথা নাড়ল। দুজনের মাঝে কয়েক মুহূর্ত নীরবতা নেমে এলো। মেহেরিন এবার জিজ্ঞেস করলো, আপনার পরিবারের কেউ অসুস্থ? আরহাম একবার হাসপাতালের কেবিনের দিকে তাকিয়ে ধীরে বলল, জি, আমার বাবা। এখন কেমন আছেন? আরহাম হালকা হাসার চেষ্টা করলো, কিন্তু সেই হাসিতে কোনো আনন্দ ছিল না। আল্লাহ ভরসা। মাত্র 2টি শব্দ, তবু মেহেরিন বুঝে গেল এই 2টি শব্দের আড়ালেই লুকিয়ে আছে অনেক না বলা কষ্ট। সে আর কিছু জিজ্ঞেস করলো না, শুধু বলল, আল্লাহ ওনাকে দ্রুত সুস্থ করে দিন। আমিন। মেহেরিন চলে যাওয়ার জন্য পা বাড়ালো। ঠিক তখনই কেবিন থেকে একজন নার্স বেরিয়ে এসে আরহামকে বললেন, মিস্টার আরহাম, আজই কিছু টাকা জমা দিতে হবে, না হলে পরবর্তী চিকিৎসা শুরু করা যাবে না। কথাটা শুনে আরহামের মুখটা মুহূর্তেই ফ্যাকাশে হয়ে গেল। সে নিচু স্বরে বলল, আমি চেষ্টা করছি, আর একটু সময় দিন। নার্স দীর্ঘশ্বাস ফেলে চলে গেলেন। মেহেরিন পুরো কথোপকথনটা শুনে ফেলেছিল। সে কিছু না বলেই ধীরে ধীরে হাসপাতাল থেকে বেরিয়ে গেল। কিন্তু গাড়িতে উঠে বসার পরও আরহামের সেই অসহায় মুখটা বারবার চোখের সামনেই ভেসে উঠতে লাগলো। সেদিন রাতে নিজের রুমের বারান্দায় দাঁড়িয়েছিল মেহেরিন। এক হাতে কফির মগ, অন্য হাতে দাদুর ছোটবেলার একটা ছবি। হঠাৎ তার ফোন বেজে উঠল। হাসপাতাল থেকে কল। ফোনটা রিসিভ করতেই ওপাশ থেকে নার্স বললেন, ম্যাম, আপনার দাদু আবার আপনার সঙ্গে কথা বলতে চাইছেন। মেহেরিন তাড়াতাড়ি হাসপাতালে পৌঁছে গেল। কেবিনে ঢুকতেই বৃদ্ধ হাসি মুখে বললেন, মনি, আমার হবু নাতি জামাইকে কবে দেখাবে? মেহেরিনের বুকটা মোচড় দিয়ে উঠল। সে জোর করে হাসল, কিন্তু কোনো উত্তর দিতে পারল না। দিবেই বা কি করে? তার কাছে এখনো সেই প্রশ্নের কোনো উত্তর নেই। একই রাতে হাসপাতালের মসজিদের বারান্দায় বসে 2 হাত তুলে দোয়া করছিল আরহাম। চোখ বেয়ে অঝরে পানি পড়ছে। সে শুধু একটাই কথা বলছিল, হে আল্লাহ, আমার বাবাকে আপনি সুস্থ করে দিন। আমাকে একটা পথ দেখান আল্লাহ। সকালের মিটিং শেষ হতেই মেহেরিন চেয়ারে হেলান দিয়ে কিছুক্ষণ চোখ বন্ধ করে রইল।
কেন জানি আজ কোনো কাজে মন বসছে না। বারবার আরহামের মুখটাই চোখের সামনে ভেসে উঠছে। সে ইন্টারকমে চাপ দিল। মিস্টার রিয়াদ, আমার কেবিনে আসুন। কয়েক মিনিট পর HR ম্যানেজার ভেতরে প্রবেশ করলেন। জি ম্যাম। মেহেরিন কিছুক্ষণ নীরব থেকে বলল, মিস্টার আরহাম চৌধুরীর পার্সোনাল ফাইলটা দিন। রিয়াদ অবাক হলেও কোনো প্রশ্ন করলেন না। ফাইলটা টেবিলে রেখে চলে গেলেন। মেহেরিন ধীরে ধীরে ফাইল খুলল। একটা একটা করে কাগজ পড়তে লাগলো। বয়স 24 বছর, শিক্ষাগত যোগ্যতা অসাধারণ, পূর্বের চাকরির রেকর্ড পরিষ্কার, কোনো অভিযোগ নেই। সবশেষে জরুরি যোগাযোগের জায়গায় লেখা অভিভাবক মোহাম্মদ আব্দুল কাদের, পিতা। পাশেই ছোট্ট একটা নোট, বর্তমানে গুরুতর অসুস্থ। মেহেরিন ফাইলটা বন্ধ করে দীর্ঘশ্বাস ফেলল। সেদিন বিকেলে হাসপাতাল থেকে দাদুকে দেখে বের হচ্ছিল মেহেরিন। হঠাৎ করিডোরের শেষ মাথায় পরিচিত একটা কণ্ঠ ভেসে এলো। সে অজান্তেই সেদিকে তাকালো। আরহাম, সে ডাক্তারের সামনে দাঁড়িয়ে আছে। ডাক্তার গম্ভীর কণ্ঠে বললেন, আমরা আর সময় দিতে পারবো না, টাকা জমা না হলে অপারেশন সম্ভব নয়। আরহাম কাঁপা গলায় বলল, স্যার, আমাকে আর 3টা দিন সময় দিন, আমি যেভাবেই হোক টাকার ব্যবস্থা করব। ডাক্তার দীর্ঘশ্বাস ফেললেন। আমি আপনার কষ্ট বুঝি, কিন্তু হাসপাতালেরও নিয়ম আছে। কথাগুলো শুনে আরহাম আর কিছু বলতে পারল না, শুধু চুপচাপ দাঁড়িয়ে রইল। মেহেরিন দূর থেকেই সব দেখছিল। ডাক্তার চলে যেতেই আরহাম ধীরে ধীরে বাবার কেবিনে ঢুকলো। দরজাটা পুরোপুরি বন্ধ হয়নি। বাহিরে দাঁড়িয়ে মেহেরিনের কানে ভেসে এলো ভেতরের কথাগুলো। চাকরিটা মন দিয়ে কর বাবা, আমার জন্য এত কষ্ট করিস না। বাবার কণ্ঠ ভেঙে আসছে। আরহাম সঙ্গে সঙ্গে বলল, আব্বু প্লিজ এসব আর কখনো বলবেন না। আপনার কিছু হবে না ইনশাল্লাহ। আমি আপনাকে সুস্থ করে বাসায় নিয়ে যাব। কিন্তু এত টাকা কোথায় পাবি? কয়েক সেকেন্ড নীরব থেকে আরহাম মৃদু হেসে বলল, আল্লাহ একটা না একটা ব্যবস্থা অবশ্যই করবেন। আমি বিশ্বাস হারাইনি। কথাটা শুনে মেহেরিনের বুকের ভেতরটা কেমন যেন মোচড় দিয়ে উঠল। ছেলেটা নিজের কষ্টের কথা একবারও কারো কাছে বলেনি, অফিসেও নয়, তার কাছেও নয়, শুধু নীরবে লড়াই করে যাচ্ছে। মেহেরিন ধীরে ধীরে হাসপাতালের বাহিরে বেরিয়ে এলো। গাড়িতে উঠে অনেকক্ষণ নিশ্চুপ বসে রইল। তার মাথায় বারবার একই প্রশ্ন ঘুরছে, যদি এই ছেলেটাই তার দাদুর শেষ ইচ্ছা পূরণ করতে পারে। মেহেরিন চোখ বন্ধ করলো। তারপর ধীরে ধীরে ফোনটা হাতে নিয়ে একটি নম্বরে কল করলো। ওপাশ থেকে রিসিভ হতেই সে শান্ত কণ্ঠে বলল, মিস্টার আরহামকে কাল সকাল 10টায় আমার কেবিলে পাঠাবেন। আমার ওনার সঙ্গে জরুরি ব্যক্তিগত কথা আছে। ফোন কেটে দিয়ে মেহেরিন জানালার বাহিরে তাকালো। পরদিন সকাল। আরহাম যথারীতি সময় মতো অফিসে পৌঁছে নিজের ডেস্কে বসতেই ইন্টারকমে বেজে উঠল। মিস্টার আরহাম, সিও ম্যাম আপনাকে এক্ষুনি কেবিনে ডাকছেন। আরহাম কিছুটা অবাক হলো। সকালে শুরুতে কেন ডেকেছেন? ফাইলটা হাতে নিয়ে ধীরে ধীরে মেহেরিনের কেবিনের সামনে এসে দাঁড়ালো। দরজায় নক করতেই ভেতর থেকে ভেসে এলো, কামিন। আরহাম ভেতরে ঢুকে সম্মান করে দাঁড়িয়ে রইল। মেহেরিন আজ অদ্ভুত রকম শান্ত। তিনি কিছুক্ষণ চুপচাপ আরহামের দিকে তাকিয়ে রইলেন, তারপর বললেন, বসুন। মেহেরিন সরাসরি বললেন, আপনার বাবার চিকিৎসার জন্য কত টাকা লাগবে? প্রশ্নটা শুনে আরহাম স্পষ্টই চমকে উঠল। কয়েক সেকেন্ড পর বলল, ম্যাম আপনি এসব? আমি উত্তরটা জানতে চাই। আরহাম মাথা নিচু করলো। অনেক দ্বিধার পর ধীরে বলল, প্রায় 10 লাখ টাকা। মেহেরিন কোনো বিস্ময় প্রকাশ করলেন না, শুধু শান্ত গলায় বললেন, যদি আমি সেই টাকার ব্যবস্থা করে দেই? আরহাম দ্রুত মাথা তুলে তাকালো। তার চোখে বিস্ময়। ম্যাম বিনিময়ে আমারও একটা শর্ত থাকবে। ঘরের বাতাস যেন হঠাৎ ভারী হয়ে উঠল। আরহাম কিছু বলল না, সে শুধু অপেক্ষা করতে লাগলো। মেহেরিন ধীরে ধীরে টেবিলের ড্রয়ার খুলে একটি সিল করা খাম বের করলেন। খামটা আরহামের দিকে এগিয়ে দিয়ে বললেন, এর ভেতর একটা চুক্তিপত্র আছে, আগে পড়ে দেখুন, তারপর সিদ্ধান্ত নেবেন। আরহামের হাত কেঁপে উঠল। সে ধীরে ধীরে খামটা খুলল। প্রথম পাতায় বড় অক্ষরে লেখা, বৈবাহিক চুক্তিপত্র। শব্দ দুটো পড়েই তার চোখ বিস্ময়ে বড় হয়ে গেল। সে অবিশ্বাসের দৃষ্টিতে মেহেরিনের দিকে তাকালো। মেহেরিন এবার ধীরে খুব শান্ত স্বরে বললেন, আমি চাই আপনি আমাকে বিয়ে করুন।
ঘরের ভেতর মুহূর্তেই নীরবতা নেমে এলো। আরহাম যেন নিজের কানকেই বিশ্বাস করতে পারছে না। সে কিছুক্ষণ মেহেরিনের দিকে তাকিয়ে থেকে ধীরে বলল, ম্যাম আপনি কি মজা করছেন? মেহেরিন মাথা নাড়লেন। না, আমি সম্পূর্ণ সিরিয়াস। তিনি গভীর শ্বাস নিয়ে বললেন, এটা ভালোবাসার বিয়ে নয়, এটা একটা চুক্তি 1 বছরের জন্য। আমার দাদুর শেষ ইচ্ছা পূরণ করতে হবে, আর আপনার বাবার চিকিৎসার সব দায়িত্ব আমি নিব। আরহাম যেন পাথর হয়ে গেল। একদিকে বাবার জীবন, অন্যদিকে নিজের আত্মসম্মান, দুইয়ের মাঝে দাঁড়িয়ে সে কোনো উত্তরই খুঁজে পেল না। চুক্তিপত্রটা তার হাতে কাঁপছে আর মেহেরিন অপেক্ষা করছে আরহামের উত্তরের। চুক্তিপত্রটা হাতে নিয়েও অনেকক্ষণ নিশ্চুপ বসে রইল আরহাম। তার মাথা যেন কাজ করছে না। সে ধীরে ধীরে ফাইলটা টেবিলের ওপর রেখে শান্ত গলায় বলল, ম্যাম আমাকে মাফ করবেন, আমি টাকার জন্য বিয়ে করতে পারবো না। মেহেরিন তার কথায় অবাক হলো না, বরং এমন উত্তরই সে আশা করেছিল। সে শান্তভাবেই বলল, আমি জানতাম আপনি এটাই বলবেন। আরহাম উঠে দাঁড়ালো। আমার বাবার চিকিৎসার জন্য আমি সব কিছু করতে পারি, কিন্তু বিয়ে নামক পবিত্র বন্ধন বিক্রি করতে পারবো না। আমাকে ক্ষমা করবেন। কথা শেষ করেই সে কেবিন থেকে বেরিয়ে গেল। মেহেরিন দীর্ঘশ্বাস ফেলল। সে জানত ছেলেটা তো সহজে রাজি হবে না। অফিস শেষ করেই আরহাম হাসপাতালে ছুটে গেল। হাসপাতালে ঢুকতেই ডাক্তারের মুখটা আগের চেয়েও গম্ভীর। আপনি কোথায় ছিলেন? রোগীর অবস্থা আবার খারাপ হয়েছে। আজ রাতের মধ্যেই টাকা জমা না হলে আমরা আর দায়িত্ব নিতে পারবো না। কথাটা শুনে আরহামের বুক কেঁপে উঠল। সে দৌড়েই বাবার কেবিনে ঢুকলো। বিছানায় শুয়ে থাকা মানুষটা আগের চেয়ে অনেক বেশি দুর্বল। বাবা ছেলেকে দেখে কষ্টের হাসি দিয়ে বললেন, চাকরিটা ঠিক মতো করিস বাবা, আমার জন্য নিজের জীবনটা নষ্ট করিস না। এই কথাটা শুনে আরহাম আর নিজেকে ধরে রাখতে পারল না। সে বাবার হাত ধরে ফুপিয়ে কেঁদে উঠল। জীবনে প্রথমবার সে নিজেকে ভীষণ অসহায় মনে করল। হাসপাতালের অন্য কেবিনে মেহেরিনের দাদুর অবস্থাও হঠাৎ খারাপ হয়ে গেল। ডাক্তার বেরিয়ে এসে বললেন, মিস মেহরিন, রোগী বারবার একই কথা বলছেন। ওনার মানসিক চাপ কমানো খুব জরুরি। মেহেরিন কেবিনে ঢুকতেই বৃদ্ধ কাপা হাতে তার হাত ধরলেন। মনি, আমার কি আর তোর বিয়েটা দেখা হবে না? মেহেরিনের চোখ ভিজে উঠল। সে কোনো উত্তর দিতে পারল না, শুধু দাদুর হাতটা শক্ত করে ধরে রইল। হাসপাতালের ছাদে একা দাঁড়িয়েছিল আরহাম। চারদিকে নিস্তব্ধতা। পকেট থেকে ফোনটা বের করলো। অনেকক্ষণ স্ক্রিনের দিকে তাকিয়ে থেকে অবশেষে একটা নম্বরে কল দিল। ওপাশ থেকে ফোন রিসিভ হতেই সে ধীরে বলল, ম্যাম আমি আপনার সঙ্গে দেখা করতে চাই। হাসপাতালের ছাদের নীরবতা দুজনকেই চুপ করে দিয়েছিল। কয়েক কদম দূরে দাঁড়িয়েছিল মেহেরিন। আরহাম ধীরে ধীরে তার দিকে এগিয়ে এলো। চোখ দুটো লাল, মনে হচ্ছে সারা রাত কাঁদলেও চোখের পানি শেষ হবে না। মেহেরিন নরম গলায় বলল, আপনি আমাকে ডেকেছেন? আরহাম কয়েক সেকেন্ড মাথাটা নিচু করে দাঁড়িয়ে থেকে বলল, আমি সারা জীবন নিজের আত্মসম্মান নিয়ে বেঁচেছি ম্যাম, কারো কাছে হাত পাতিনি। কালও আপনার প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলাম। সে একটু থামলো, গলাটা ভারী হয়ে এসেছে। কিন্তু আজ আমি হেরে গেছি। কথাটা বলেই চোখ বন্ধ করে ফেলল সে। মেহেরিন নিশ্চুপ। সে আরহামকে বাধা দিল না। আরহাম আবার বলল, আমি নিজের জন্য না, আমার বাবার জন্য রাজি হচ্ছি। কারণ আমি চাই না টাকার অভাবে আমার বাবার চিকিৎসা বন্ধ হয়ে যাক। মেহেরিনের বুকের ভেতরটা হালকা কেঁপে উঠল। সে শান্ত স্বরে বলল, আর আমিও নিজের জন্য না, আমার দাদুর শেষ ইচ্ছা পূরণ করার জন্য এই সিদ্ধান্ত নিয়েছি। দুজনেই কিছুক্ষণ নীরব। দুজনের সিদ্ধান্তের পেছনেই ভালোবাসা নেই, আছে দুজন প্রিয় মানুষের জীবন। মেহেরিন ধীরে বলল, একটা কথা আমি পরিষ্কার করে বলতে চাই, এই সম্পর্কে আমি কখনো আপনার আত্মসম্মানে আঘাত করব না। আপনার বাবার চিকিৎসার সব খরচ আমি দেব, কিন্তু সেটা দয়া হিসেবে নয়, এটা আমাদের চুক্তির অংশ। আরহাম মাথা তুলল। প্রথমবার তার মনে হলো এই নারীটা অহংকারী হতে পারে, কঠিন হতে পারে, কিন্তু ছোট মানুষ নয়। সে ধীরে বলল, আমারও একটা শর্ত আছে। মেহেরিন অবাক হয়ে তাকালো। বলুন। আমার বাবাকে কখনো জানতে দেওয়া যাবে না যে আমি টাকার বিনিময়ে এই বিয়ে করেছি। তিনি জানবেন এটা আমার নিজের সিদ্ধান্ত। মেহেরিনের ঠোঁটে মৃদু হাসি ফুটে উঠল।
ঠিক আছে, আর আমার দাদুও কখনো এই চুক্তির কথা জানতে পারবেন না। দুজনের চোখ এক মুহূর্তের জন্য এক হলো। কোনো প্রেম ছিল না সেই দৃষ্টিতে, ছিল শুধু একে অপরের কষ্ট বুঝে নেওয়ার নীরব প্রতিশ্রুতি। বেশ কিছুদিন পরের ঘটনা। আরহামের বাবা এখন অনেকটাই সুস্থ। ডাক্তার জানিয়েছেন নিয়মিত ওষুধ আর কিছুদিন বিশ্রাম নিলেই তিনি পুরোপুরি স্বাভাবিক জীবনে ফিরতে পারবেন। অন্যদিকে মেহেরিনের দাদুর শারীরিক অবস্থাও আগের তুলনায় অনেক ভালো। তার মুখে আবার হাসি ফিরেছে। একমাত্র নাতনির বিয়ের খবর যেন তাকে নতুন করে বেঁচে থাকার শক্তি দিয়েছে। অবশেষে দুই পরিবারের সম্মতিতেই শুরু হয়েছে আরহাম আর মেহেরিনের বিয়ের আনুষ্ঠানিকতা। যদিও এই বিয়ে 1 বছরের চুক্তিবদ্ধ, তবু বাহিরে থেকে সেটা বোঝার কোনো উপায় নেই। সবাই জানে তারা দুজন একে অপরকে ভালোবেসেই বিয়ে করছে। আজ তাদের হলুদ সন্ধ্যা। সকাল থেকেই পুরো বাড়ি উৎসবের রঙে রঙিন। আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব, হাসি আনন্দ, ছবি তোলা, গান, আড্ডা সব মিলে যেন এক অন্যরকম প্রাণচাঞ্চল্যেই ভরে উঠেছে চারপাশ। হলুদের অনুষ্ঠানও হয়েছে বেশ ধুমধাম করেই। দুই পরিবারের সবার মুখেই আজ আনন্দের হাসি। কিন্তু এই আনন্দের মাঝেও একজন মানুষ যেন কোথাও হারিয়ে গেছে। সব কোলাহল থেকে নিজেকে দূরে সরিয়ে ছাদের এক কোণে দাঁড়িয়ে আছে আরহাম। তার দুহাত পকেটে ঢুকে এক দৃষ্টিতে রাতের আকাশের দিকে তাকিয়ে আছে সে। আরহামের মুখে কোনো হাসি নেই, চোখে নেই কোনো উচ্ছ্বাস। যেন বুকের ভেতর লুকিয়ে থাকা অজস্র অস্থিরতা নিয়ে নীরবে আকাশের কাছে নিজের সব প্রশ্ন ছুড়ে দিচ্ছে। দূর থেকে বেশ কিছুক্ষণ আরহামকে লক্ষ্য করছিল মেহেরিন। সবাই যখন আনন্দে ব্যস্ত, তখন এই মানুষটা একা দাঁড়িয়ে আছে। বিষয়টা তার চোখ এড়ায়নি। কিছুক্ষণ ইতস্তত করে অবশেষে ধীরে ধীরে হেঁটে আরহামের পাশে এসে দাঁড়ালো সে। কয়েক মুহূর্ত নীরব থাকার পর শান্ত কণ্ঠে বলল, কোনো সমস্যা? আপনাকে খুব চিন্তিত লাগছে, করুন। আরহাম আকাশ থেকে দৃষ্টি সরালো না। একটা দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে ধীরে ধীরে বলল, না, আল্লাহর কাছে ক্ষমা চাইছিলাম। বিয়ের মতো একটা পবিত্র বন্ধনকে আমি বাধ্য হয়ে চুক্তির মধ্যে বেঁধে ফেলেছি। আল্লাহ এটা পছন্দ করেন না। তবু বাবার জীবন বাঁচানোর জন্য আমাকে এই সিদ্ধান্ত নিতে হয়েছে। কি করতাম বলুন? টাকার অভাবে বাবাকে নিজের চোখের সামনে হারিয়ে যেতে দেখতে পারতাম না। তাই আজ নিজের কাছেই নিজেকে খুব ছোট মনে হচ্ছে, খুব অনুতপ্ত লাগছে। কথাগুলো বলেই এবার প্রথমবারের মতো মেহেরিনের দিকে তাকালো আরহাম। মৃদু হেসে বলল, একটা কথা জিজ্ঞেস করতে পারি? চাইলে উত্তর নাও দিতে পারেন। মেহেরিন মাথা নাড়ল। করুন। আপনি চাইলে খুব স্বাভাবিকভাবে নিজের পছন্দের কাউকে বিয়ে করে সারা জীবনের সঙ্গী বানাতে পারতেন। তাহলে কেন এই চুক্তিবদ্ধ বিয়ের সিদ্ধান্ত নিলেন? যদি কিছু মনে না করেন কারণটা জানতে চাই। অন্তত আমার মনটা একটু পরিষ্কার হবে। মেহেরিন কিছুক্ষণ চুপ করে রইল। রাতের বাতাসে তার কপালের চুলগুলো হালকা উঠছে। দূরে আতশবাজির শব্দ শোনা যাচ্ছে, কিন্তু সেই আনন্দ যেন তাদের দুজনের কাছ থেকে অনেক দূরে। সে ধীরে ধীরে বলতে শুরু করলো, আমার মা বাবাও একসময় ভালোবেসেই বিয়ে করেছিলেন, কিন্তু সেই ভালোবাসা কেন, কখন আর কিভাবে বিষাক্ত হয়ে উঠেছিল সেটা আজও বুঝে উঠতে পারিনি। আমার যখন মাত্র 5 বছর বয়স, তখন থেকেই তাদের সংসারে শুরু হয়েছিল অশান্তির কালো অধ্যায়। আমি প্রতিদিন তুচ্ছ বিষয় নিয়ে তর্ক, ঝগড়া, চিৎকার আর ভাঙচুর, এইসবই হয়ে উঠেছিল তাদের নিত্যদিনের রুটিন। ছোট্ট মেহেরিন প্রতিবার ঝগড়া শুরু হলেই ভয়ে ঘরের এক কোণে কুটিসুটি মেরে বসে থাকতো। 2 হাত দিয়ে নিজের কান চেপে ধরে চোখ বন্ধ করে ফেলতো, যেন কিছুই শুনতে না হয়। কিন্তু তাতে কি আর বাস্তবতা বদলায়? আমার কান পর্যন্ত ঠিকই পৌঁছে যেত বাবা মায়ের সেই তীক্ষ্ণ কণ্ঠস্বর। একসময় আমি কান্নাও থামিয়ে দিয়েছিলাম, কারণ আমি বুঝে গিয়েছিলাম আমার কান্নায় কারোর কিচ্ছু যায় আসে না। দিনের পর দিন মানসিক নির্যাতন আর অসহনীয় অশান্তি সহ্য করতে করতে একদিন আমার মা ভেঙে পড়লেন। জীবনের প্রতি সমস্ত আশা হারিয়ে তিনি আত্মহত্যার পথ বেছে নিলেন। মায়ের মৃত্যুর পর যেন পৃথিবীটাই ওলটপালট হয়ে গেল। বাইরে থেকে কঠিন দেখানো মানুষটা আমার বাবা ভেতরে ভেতরে একেবারে ভেঙে চুরমার হয়ে গেছিল।
অপরাধবোধ, অনুশোচনা আর একাকিত্ব তাকে ধীরে ধীরে গ্রাস করে ফেলল। তিনি ডিপ্রেশনে ডুবে গেলেন। মদই হয়ে উঠল তার একমাত্র সঙ্গী। এরপর এক গভীর রাতে নেশাগ্রস্ত অবস্থায় গাড়ি চালাতে গিয়ে ভয়ঙ্কর দুর্ঘটনায় তিনিও মারা গেলেন। এক মুহূর্তেই এতিম হয়ে গেলাম আমি, তাও আবার 5 বছর বয়সে। সেদিন থেকেই বিয়ের নামের সম্পর্কটার ওপর আমার সমস্ত বিশ্বাস ভেঙে যায়। আমার কাছে বিয়ে মানেই ছিল ভালোবাসার সমাপ্তি, অশান্তির শুরু, আর শেষ পর্যন্ত বিচ্ছেদ কিংবা মৃত্যু। তার ঠোঁটে কষ্টের হাসি ফুটে উঠল। তাই বহু আগেই নিজেকে কথা দিয়েছিলাম জীবনে কখনো বিয়ে করব না। আমি ভেবেছিলাম একা থাকলে অন্তত কাউকে হারানোর ভয় থাকবে না। মেহেরিন ধীরে ধীরে আরহামের দিকে তাকালো। কিন্তু মানুষ যা ভাবে জীবন সবসময় তা হতে দেয় না। দাদুর শেষ ইচ্ছার কাছে আমি হার মেনে গেলাম, আর তারপর আপনার সঙ্গে দেখা হলো। কথাগুলো বলে সে চুপ করে গেল। আরহাম কিছুক্ষণ নিশ্চুপ হয়ে রইল। মেহেরিনের প্রতিটি কথা যেন তার বুকের ভেতর গিয়ে আঘাত করছিল। একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে সে মৃদু হেসে বলল, জানেন, আল্লাহ হয়তো সব কিছুর পেছনেই কোনো না কোনো কারণ রেখে দেন। মেহেরিন ভ্রুকুচকে তার দিকে তাকালো। আরহাম আবার বলল, আপনার কাছে বিয়ে মানেই ছিল ভয়, আর আমার কাছে বিয়ে ছিল জীবনের সবচেয়ে সুন্দর সুন্নাহ। ছোটবেলা থেকেই স্বপ্ন দেখতাম যেদিন বিয়ে করব সেদিন আমার স্ত্রীকে পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ বানানোর চেষ্টা করব। কিন্তু কখনো ভাবিনি নিজের বিয়েটাই এমন একটা চুক্তির মাধ্যমে হবে। সে হালকা হেসে মাথা নিচু করল। তবুও একটা বিষয় আমি আল্লাহর কাছে কৃতজ্ঞ। মেহেরিন অবাক হয়ে জিজ্ঞেস করল, কিসের জন্য? আরহাম শান্ত গলায় বলল, আল্লাহ চাইলে আমাকে এমন একজন মানুষের সঙ্গে চুক্তিতে বাঁধতে পারতেন যে হয়তো আমাকে অপমান করত, আমার আত্মসম্মান নিয়ে খেলতো, কিন্তু তিনি আমাকে আপনার মতো একজন মানুষের সঙ্গে মিলিয়েছেন। মেহেরিন কিছু বলল না। আরহাম আবার বলল, আপনি কখনো আমাকে করুণা করেননি, সাহায্য করেছেন, কিন্তু সেটা এমনভাবে করেছেন যাতে আমার সম্মানটুকু অটুট থাকে। এই ঋণ হয়তো কোনোদিন শোধ করতে পারবো না। মেহেরিনের ঠোঁটের কোণে অজান্তেই ক্ষীণ একটুখানি হাসি ফুটে উঠল। সে ধীরে বলল, আপনি জানেন, আজ এই প্রথম আমি আমার অতীতের কথা কাউকে বললাম। আরহাম বিস্মিত হয়ে তার দিকে তাকালো। সত্যি? দাদু ছাড়া আর কেউ জানে না এইসব। অফিসে সবাই আমাকে শুধু কঠিন একজন সিইও হিসেবেই চেনে, কেউ কখনো জানার চেষ্টাও করেনি এই কঠিন মানুষটার ভেতরেও একটা ভাঙা মন আছে। কথাটা শুনে আরহামের বুকটা কেমন যেন মোচড় দিয়ে উঠল। সে কিছুক্ষণ চুপ থেকে ধীরে বলল, তাহলে একটা কথা আমিও আজ প্রথমবার বলি। কি কথা? আরহাম আকাশের দিকে তাকিয়ে মৃদু হেসে বলল, আজ থেকে আপনার কোনো কষ্ট একা বহন করতে হবে না। আমরা স্বামী স্ত্রী হই বা না হই, এই 1 বছরের জন্য অন্তত আপনার পাশে একজন বন্ধু হয়ে আমি থাকব। আপনার মুখে আর কোনোদিন কষ্টের ছাপ দেখতে চাই না। মেহেরিন হালকা হাসি দিয়ে বলল, চলুন নিচে যাই, সবাই হয়তো আমাদের খুঁজছে। আরহাম মাথা নাড়ল। আপনি যান, আমি আর একটু পরে আসছি। মেহেরিন কিছুক্ষণ তার দিকে তাকিয়ে থেকে বলল, আজ কিন্তু আমাদের হলুদ, নিচে না গেলে সবাই সন্দেহ করবে। চুক্তির কথা কেউ জানে না, সেটা নিশ্চয়ই ভুলে যাননি। আরহাম অপ্রস্তুত হয়ে মৃদু হেসে ফেলল। জি, ভুলে গিয়েছিলাম। এই তো হাসলে আপনাকে অনেক ভালো লাগে। সব সময় এত গম্ভীর থাকেন কেন? আরহাম হালকা মজা করে বলল, আপনার সামনে হাসার সাহস তো আগে কখনো পাইনি। অফিসে আপনাকে দেখলেই মনে হতো একটা ভুল করলেই চাকরি শেষ। কথাটা শুনে মেহেরিনও অজান্তেই হেসে ফেলল। তাহলে আপনি এতটাই ভয়ঙ্কর? আগে তো তাই মনে হতো, এখন মনে হচ্ছে আপনি যতটা কঠিন দেখান ভেতরে ঠিক ততটাই নরম। কথাটা শুনে মেহেরিন কিচ্ছু বলল না, শুধু চোখ নামিয়ে মৃদু হাসল। দুজন একসঙ্গেই সিঁড়ি দিয়ে নিচে নামতে শুরু করলো। ঠিক তখনই এক খালাম্মা দূর থেকে বলে উঠলেন, আরে বরকনেকে তো খুঁজেই পাচ্ছিলাম না, তোমরা এখানে কি করছো? মুহূর্তের মধ্যেই দুজনে একটু অপ্রস্তুত হয়ে গেল। মেহেরিন দ্রুত স্বাভাবিক ভঙ্গিতে উত্তর দিল, একটু মাথা ধরেছিল খালাম্মা, তাই ছাদে গিয়েছিলাম। আচ্ছা আচ্ছা, এখন চলো। ফটোগ্রাফার কতক্ষণ ধরে অপেক্ষা করছে? দেখতে দেখতে হলুদের অনুষ্ঠান আর বিয়ের সব আনুষ্ঠানিকতা বেশ ধুমধাম করে শেষ হয়ে গেল।
রাত অনেক হয়ে গেছে, আত্মীয় স্বজন একে একে বিদায় নিচ্ছেন। পুরো বাড়িটা ধীরে ধীরে শান্ত হয়ে এলো। এদিকে সবাই অনেকটা জোর করে মেহেরিনকে বাসর ঘরে বসিয়ে দিয়ে গেছে। যাওয়ার আগে দাদু হেসে বলেছিলেন, মনি, কোথাও যাবি না কিন্তু, জামাই আসা পর্যন্ত এখানেই বসে থাকবি। দাদুর কথায় না হেসেও পারেনি মেহেরিন। তবে ঘরে একা বসে থাকতে থাকতে তার অস্বস্তি বাড়তে লাগলো। কিছুক্ষণ পর দরজাটা আস্তে করে খুলে ভেতরে প্রবেশ করলো আরহাম। ভেতরে ঢুকেই সে ধীরে দরজাটা বন্ধ করে দিল। দরজা বন্ধ হওয়ার শব্দে মেহেরিন একটু চমকে উঠল। সে যেন কিছু বলতে যাবে, ঠিক তখনই আরহাম কোনো কথা না বলে আলমারির পাশ থেকে একটি অতিরিক্ত বালিশ আর পাতলা তোষক তুলে নিল। সবকিছু খুব স্বাভাবিক ভঙ্গিতে মেঝেতে বিছিয়ে নিল। তারপর মুচকি হেসে বলল, এত অবাক হয়ে তাকিয়ে আছেন কেন? মেহেরিন কিছু বলার আগে আরহাম আবার দুষ্টুমি মেশানো গলায় বলল, কী ব্যাপার? বাসর জাগার কোনো ইচ্ছা আছে নাকি? কথাটা শুনে মেহেরিনের চোখ বড় বড় হয়ে গেল। অপ্রস্তুত হয়ে অন্যদিকে তাকিয়ে রইল। আরহাম হালকা হেসে বলল, আচ্ছা, মজা করলাম। আপনি নিশ্চিন্তে বিছানায় ঘুমিয়ে পড়ুন, আমি নিচেই থাকছি। গুড নাইট। মেহেরিন কিছুক্ষণ নিশ্চুপ বসে রইল। তারপর ধীরে ধীরে বিছানায় শুয়ে পড়ল। ঘরের ভেতর নীরবতা নেমে এলো। কয়েক মিনিট কেটে যাওয়ার পর মেহেরিন আস্তে করে নিচের দিকে তাকিয়ে বলল, আপনার ঘুমাতে কষ্ট হবে না তো? আরহাম চোখ বন্ধ রেখেই হালকা হাসল। না, আমরা গরিব মানুষ, মেঝেতে ঘুমানোর অভ্যাস অনেক আগের, চিন্তা করবেন না। মেহেরিন আর কোনো কথা বলল না, কিন্তু কেন জানি তার বুকের ভেতরটা হালকা কেঁপে উঠল। এই মানুষটা চাইলে তার পরিস্থিতির সুযোগ নিতে পারত, কিন্তু সে সেটা করেনি। বরং শুরু থেকেই তার সম্মানটাকেই সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে। মেহেরিন ধীরে ধীরে চোখ বন্ধ করল। আরহামও মেঝেতে শুয়ে ছাদের দিকে তাকিয়ে রইল। পরদিন সকাল, জানালার ফাঁকলে ভোরের সোনালি রোদ ঘরের ভেতর ছড়িয়ে পড়েছে। মেহেরিনের ঘুম ভাঙতেই সে আলতো করে চোখ মেলল। কয়েক সেকেন্ড বিছানায় বসে চারপাশে তাকিয়ে রইল। তারপর হঠাৎই তার দৃষ্টি মেঝের দিকে গেল। মেঝেতে বিছানো তোষকটা গুছিয়ে রাখা, কিন্তু আরহাম সেখানে নেই। মেহেরিন ভ্রুকুচকে চারদিকে তাকালো। এত সকালে কোথায় গেলেন মানুষটা? মনে মনে ভাবল সে। ঠিক তখনই দরজাটা আস্তে করে খুলে গেল। দুই হাতে দুটি ধোয়া ওঠা কফির মগ নিয়ে ভেতরে ঢুকলো আরহাম। মুখে সেই পরিচিত শান্ত হাসি। মেহেরিনকে জেগে থাকতে দেখে সে মৃদু হেসে বলল, গুড মর্নিং। ভাবলাম আপনার ঘুম ভাঙতে এখনো দেরি আছে, তাই নিচে গিয়ে কফি বানিয়ে আনলাম। মেহেরিন বিস্মিত হয়ে তার হাতে থাকা মগ দুটির দিকে তাকিয়ে রইল। আপনি কফি বানিয়েছিলেন? জি, খুব একটা খারাপ হয়নি আশা করি। কফির মগটা এগিয়ে দিয়ে সে আবার বলল, চেখে দেখুন, ভালো না লাগলে পরের বার আর বানাবো না। মেহেরিন মগটা হাতে নিল। ধোয়াটা কফির সুবাস নাকে আসতেই সে অবাক হয়ে আরহামের দিকে তাকালো। আপনি রান্নাও করতে পারেন? আরহাম হালকা হেসে বিছানার পাশে রাখা চেয়ারে বসল। অল্প স্বল্প সবই পারি, ছোটবেলাতেই শিখে গেছি। কিন্তু কেন? কয়েক সেকেন্ড চুপ থেকে আরহাম শান্ত গলায় বলল, আমি যখন খুব ছোট তখনই আম্মু মারা যান। তারপর আব্বুই আমাকে বড় করেছেন। আব্বু সারাদিন কাজ করতেন, তাই রান্না, চা, কফি বানানো, ঘর গুছানো ধীরে ধীরে সব নিজেরই শিখে নিতে হয়েছে। কথাগুলো খুব সহজভাবে বলল সে, যেন এগুলো তার জীবনের স্বাভাবিক ঘটনা। কিন্তু মেহেরিন চুপ করে রইল। আরহাম মুচকি হেসে বলল, এই যে কফিটা ঠান্ডা হয়ে যাচ্ছে কিন্তু। মেহেরিন কফিতে এক চুমুক দিল। অবাক হয়ে বলল, সত্যি বলতে দারুণ হয়েছে। আরহাম দুষ্টুমি করে ভ্রু নাচিয়ে বলল, তাহলে বুঝলাম চাকরি চলে গেলেও অন্তত একটা কফি শপ খুলে বেঁচে থাকতে পারবো। কথাটা শুনে মেহেরিন হেসে ফেলল। কফির মগটা টেবিলে রাখতেই দরজায় হালকা টোকা পড়ল। মনি, জামাই ঘুম ভেঙেছে? বাইরে থেকে দাদুর কণ্ঠ ভেসে এলো। মেহেরিন দ্রুত উত্তর দিল, জি দাদু, আমরা আসছি। আরহাম নিজের কফির শেষ চুমুক দিয়ে মগটা টেবিলে রেখে বলল, আমি বাইরে অপেক্ষা করছি, আপনি তৈরি হয়ে আসুন। কিছুক্ষণ পর দুজন একসঙ্গে নিচে নামলো। ডাইনিং টেবিলের চারপাশে ইতোমধ্যেই সবাই বসে পড়েছে। দাদু দুজনকে একসঙ্গে আসতে দেখে খুশিতে হেসে উঠলেন। এই তো আমার নাতনি আর নাতি,
জামাইকে একসঙ্গে দেখতে কি যে ভালো লাগে। মেহেরিন শুধু মৃদু হাসল। আরহাম সম্মান করে সালাম দিল। দাদু নিজের পাশের চেয়ারটা দেখিয়ে বললেন, আরহাম, আমার পাশে বসো দাদু ভাই। জি। আরহাম বসতেই বাড়ির এক খালা মজা করে বললেন, কি জামাই সাহেব, বিয়ের পরের প্রথম সকাল কেমন কাটলো? কথাটা শুনে মেহেরিন পানির গ্লাস হাতে নিয়ে কাশতে শুরু করলো। আরহামও বিব্রত হয়ে মাথা নিচু করে ফেলল। চারপাশে সবাই হেসে উঠল। দাদু মুচকি হেসে বললেন, আচ্ছা আচ্ছা, আমার নাতনি লজ্জা পাচ্ছে, আর কেউ ওদের খোঁচাবে না। পরিবেশটা আবার স্বাভাবিক হয়ে গেল। নাস্তা করতে করতে দাদু হঠাৎ বললেন, শোনো, আজ বিকালে তোমাদের দুজনকে নিয়ে আমার একটা জায়গায় যাওয়ার ইচ্ছা আছে। মেহেরিন অবাক হয়ে জিজ্ঞেস করলো, কোথায় দাদু? বৃদ্ধ রহস্যময় হাসি দিয়ে বললেন, এখনই বলবো না, বিকালে জানবে। অনেক দিন ধরে একটা ইচ্ছা মনে লুকিয়ে রেখেছি, আর সেটা পূরণ করব। মেহেরিন আর কিছু বলল না। আরহামও চুপচাপ নাস্তা করতে লাগলো। বিকেল গড়িয়ে আসতেই পুরো বাড়িতে আবার ছোটখাটো ব্যস্ততা শুরু হয়ে গেল। মেহেরিন নিজের ঘর থেকে বের হতেই দেখলো আরহাম ড্রয়িং রুমে দাদুর হুইল চেয়ারের পাশে দাঁড়িয়ে আছে। দাদু হাসি মুখে বললেন, চলো, আজ তোমাদের দুজনকে একটা জায়গায় নিয়ে যাব। অনেক দিন ধরে সেখানে যাওয়া হয় না। আরহাম হুইল চেয়ারের হাতল ধরে নরম গলায় বলল, আমি নিয়ে যাচ্ছি দাদু, ধীরে ধীরে চলুন। মেহেরিন চুপচাপ সবকিছু দেখছিল। একসময় যে মানুষটা তার কোম্পানির একজন সাধারণ কর্মচারী ছিল, আজ সে মানুষটাই কত যত্ন করে তার দাদুর দেখাশোনা করছে। গাড়ি এসে বাড়ির সামনে থামতেই সবাই উঠে বসলো। প্রায় 40 মিনিট পর গাড়িটা এসে থামলো শহরের এক পুরনো এতিমখানার সামনে। মেহেরিন বিস্মিত হয়ে দাদুর দিকে তাকালো। দাদু এখানে? বৃদ্ধ মৃদু হেসে বললেন, হ্যাঁ, প্রতি বছর আমি এখানে আসি। তোমার দাদি বেঁচে থাকতে এই বাচ্চাদের খুব ভালোবাসতেন। তার মৃত্যুর পর আমি এই দিনটাই এখানে আসি। এবার ভেবেছি আমার নাতনি আর নাতি জামাইকে সঙ্গে নিয়ে আসবো। ভেতরে ঢুকতেই ছোট ছোট বাচ্চারা দৌড়ে এসে দাদুকে ঘিরে ধরল। দাদু এসেছে, দাদু এসেছে। তাদের উচ্ছ্বাস দেখে মেহেরিনের মুখেও হাসি ফুটে উঠল। ঠিক তখনই 5-6 বছরের একটি ছোট্ট মেয়ে দৌড়ে এসে আরহামের সামনে দাঁড়ালো। তারপর নিষ্পাপ চোখে জিজ্ঞেস করলো, তুমি কি নতুন ভাইয়া? আরহাম হাঁটু গেড়ে বসে মেয়েটার মাথায় হাত বলিয়ে দিল। হ্যাঁ, আমি নতুন ভাইয়া। তোমার নাম কি? আয়েশা। বাহ, খুব সুন্দর নাম তো। মুহূর্তের মধ্যে আরো কয়েকজন বাচ্চা এসে আরহামকে ঘিরে ধরল। কেউ হাত ধরে টানছে, কেউ গল্প করতে চাইছে, কেউ আবার কোলে ওঠার আবদার করছে। আরহামও যেন তাদের মাঝে হারিয়ে গেল। হাসছে, গল্প করছে, এক একজনকে কোলে তুলে আদর করছে। দাঁড়িয়ে দাঁড়িয়ে সবকিছু দেখছিল মেহেরিন। তার চোখে অদ্ভুত এক বিষয়। সে কখনো ভাবেনি সবসময় শান্ত গম্ভীর এই মানুষটার ভেতরে এতটা কোমল একটা হৃদয় লুকিয়ে আছে। দাদু ধীরে ধীরে মেহেরিনের পাশে এসে দাঁড়ালেন। মৃদু হেসে বললেন, দেখলি মনি, মানুষের আসল পরিচয়টার টাকা নয়, তার ব্যবহারে। ছেলেটাকে আমি প্রথম দিন দেখে বুঝেছিলাম ওর মনটা খুবই পরিষ্কার। মেহেরিন কোনো উত্তর দিল না, শুধু দূরে দাঁড়িয়ে থাকা আরহামের দিকে তাকিয়ে রইল। প্রায় 2 ঘন্টা এতিমখানায় কাটিয়ে সবাই বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। ফেরার পুরো পথ জুড়েই দাদুর মুখে ছিল তৃপ্তির হাসি। আরহাম গাড়ি থেকে নেমে দাদুকে সাবধানে হুইল চেয়ারে বসিয়ে ঘরের ভেতর পৌঁছে দিল। সবকিছু গুছিয়ে দিয়ে যখন বের হতে যাবে তখনই দাদু তার হাতটা ধরে ফেললেন। দাদু ভাই। জি দাদু। আমার নাতনিটাকে ছোটবেলা থেকে নিজেকে শক্ত করে রেখেছে। বাইরে থেকে ওকে যতটা কঠিন দেখায়, ভিতর থেকে ঠিক ততটাই নরম। আমি না থাকলেও যেন কখনো একা না হয়। আরহাম কয়েক মুহূর্ত চুপ করে রইল। তারপর নিচু গলায় বলল, আপনি এসব ভাববেন না। আপনি যতদিন আছেন আল্লাহর রহমতে সুস্থ থাকবেন। দাদু মৃদু হেসে তার মাথায় হাত রেখে দোয়া করলেন। সবকিছুই দরজার আড়াল থেকে নিঃশব্দে শুনছিল মেহেরিন। তার বুকের ভেতরটা হঠাৎ কেমন যেন ভারী হয়ে উঠল। কোনো অভিনয় নয়, কোনো বাধ্যবাধকতা নয়, মানুষটা সত্যি তার দাদুর জন্য আন্তরিক। রাতের খাবার শেষ করে সবাই নিজ নিজ ঘরে চলে গেল।
ঘরে ঢুকেই আরহাম আলমারি থেকে নিজের চাদর আর বালিশটা বের করতে লাগলো। মেহেরিন অবাক হয়ে জিজ্ঞেস করলো, কি করছেন? মেঝেতে বিছানা করছি। আজও হুম, চুক্তিটা তো এখনো শেষ হয়নি। মেহেরিন কিছুক্ষণ চুপ করে রইল, তারপর ধীরে ধীরে বলল, একটা কথা বলি। জি। এই বিছানাটা এত বড়, চাইলে দুপাশে দুজন ঘুমাতে পারি। মাঝখানে বালিশ রেখে দেব, আপনারও আর মেঝেতে কষ্ট হবে না। কথাটা বলে মেহেরিন অপ্রস্তুত হয়ে অন্যদিকে তাকিয়ে রইল। আরহাম কিছুক্ষণ তার দিকে তাকিয়ে থেকে মৃদু হেসে ফেলল। আপনি নিশ্চিত? আমি শুধু চাই না আমার কারণে কেউ অকারণে কষ্ট করুক, ব্যাস, এর চেয়ে বেশি কিছু না। আরহাম মাথা নাড়ল। ঠিক আছে, তাহলে মাঝখানে একটা নয় দুটো বালিশ রাখবো, নিরাপদ দূরত্ব বজায় থাকবে। কথাটা শুনে মেহেরিন হেসে ফেলল। আপনি না সত্যি অদ্ভুত মানুষ। দেখতে দেখতে কেটে গেল আরো বেশ কয়েকটা সপ্তাহ। এই অল্প সময়ের মধ্যেই আরহাম আর মেহেরিনের সম্পর্কটা অনেকটাই বদলে গেছে। শুরুতে যেখানে তাদের মাঝে ছিল শুধু 1 বছরের একটি চুক্তি আর অস্বস্তিকর দূরত্ব, সেখানে এখন ধীরে ধীরে জন্ম নিয়েছে এক সুন্দর বন্ধুত্ব। সারাদিন অফিসের ব্যস্ততা শেষ করে একসঙ্গে বাড়ি ফেরা, গাড়িতে বসে দিনের ছোট বড় ঘটনা নিয়ে গল্প করা, একসঙ্গে রাতের খাবার খাওয়া, দাদুর সঙ্গে সময় কাটানো, সবকিছু যেন অজান্তেই তাদের প্রতিদিনের অভ্যাস হয়ে উঠেছে। অফিসে কোনো মজার ঘটনা ঘটলে আরহাম সবার আগে সেটা মেহেরিনকে শোনায়। আবার কোম্পানির বড় কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে মেহেরিনও অজান্তেই আরহামের মতামত জানতে চায়। কখন যে একজন আরেকজনের অভ্যাসে পরিণত হয়েছে সেটা তারা নিজেরাও বুঝে উঠতে পারেনি। আরহামের ছোট ছোট যত্নগুলো ধীরে ধীরে মেহেরিনের হৃদয়ে জায়গা করে নিতে শুরু করেছে। সকালে তার জন্য কফি বানিয়ে দেওয়া, কাজের চাপে সময় মতো খাবার খেয়েছে কিনা সেটা মনে করিয়ে দেওয়া, রাত জেগে কাজ করলে চুপচাপ 1 কাপ কফি এনে টেবিলে রেখে যাও, অফিস থেকে বের হওয়ার সময় গাড়ির দরজা খুলে দেওয়া। এসব খুব ছোট ছোট ব্যাপার হলেও মেহেরিনের কাছে সেগুলো ছিল একেবারেই নতুন। জীবনেই প্রথম কোনো মানুষ কোনো স্বার্থ ছাড়া তার এতটা খেয়াল রাখছে। আর সেই কারণেই হয়তো পুরুষদের সম্পর্কে তার মনে বছরের পর বছর ধরে গড়ে ওঠা কঠিন ধারণাগুলো ধীরে ধীরে ভাঙতে শুরু করলো। সে বুঝতে শিখল সব মানুষ একরকম হয় না। কেউ কেউ সত্যি সম্মান করতে জানে, যত্ন নিতে জানে, আর নিঃস্বার্থভাবে পাশে দাঁড়াতেও জানে। অন্যদিকে বদলে গেছে অফিসের পরিবেশও। আগে মেহেরিন মানে ছিল কঠোর নিয়ম, ধমকার ভয়ের আরেক নাম। তার কেবিনে ঢোকার আগে সবাই দুবার ভাবত, সামান্য ভুল হলেই সবাই আতঙ্কে কেঁপে উঠত। কিন্তু এখন সেই চিত্রটা অনেকটাই বদলে গেছে। মেহেরিন এখন শৃঙ্খলার ব্যাপারে কঠোর, তবে অকারণে রাগ করেন না। কর্মীদের কথা মন দিয়ে শোনেন, ভুল হলে আগে বোঝান, তারপর প্রয়োজন হলে শাসন করেন। এই পরিবর্তনটার পেছনে সবচেয়ে বড় অবদান ছিল আরহামের। একদিন আরহাম হেসে বলেছিল, মানুষ ভয় পেয়ে কাজ করতে পারে, কিন্তু ভালোবেসে কাজ করলে নিজের সেরাটাই দেয়। সেদিন কথাটা শুনে মেহেরিন শুধু মুচকি হেসেছিল, কিন্তু পরে সে বুঝতে পেরেছিল কথাটা একদম সত্যি। আজ অফিসের সবাই তাকে শুধু সম্মানই করে না, ভালোবাসেও। সময়ের সঙ্গে সঙ্গে শুধু আরহাম আর মেহেরিনের সম্পর্কই বদলায়নি, বদলে গিয়েছিল তাদের চারপাশের মানুষগুলোর জীবনও। বিশেষ করে আরহামের বাবার সঙ্গে মেহেরিনের সম্পর্কটা দিন দিন এমন এক গভীরতায় পৌঁছেছিল যা রক্তের সম্পর্ক না হয়েও রক্তের সম্পর্ককেও হার মানাতো। প্রথম দিকে তিনি মেহেরিনকে শুধু ছেলের স্ত্রী হিসেবে দেখতেন, কিন্তু মেয়েটার ব্যবহার, ভদ্রতার সম্মান আর নিঃস্বার্থ যত্ন খুব অল্প সময়ের মধ্যেই তার হৃদয়ে আলাদা একটা জায়গা করে নেয়। অফিস থেকে যত রাতেই ফিরুক না কেন মেহেরিন প্রতিদিন তার খোঁজ নিতে ভুলত না। আব্বু, সময় মতো ওষুধ খেয়েছেন? আজ হাঁটাহাঁটি করেছেন তো? ডাক্তার যেটা খেতে নিষেধ করেছেন সেটা কিন্তু একদম খাবেন না। প্রতিদিনের এই ছোট ছোট শাসনের মধ্যে লুকিয়ে থাকতো এক মেয়ের অকৃত্রিম ভালোবাসা। বিকেল হলেই দুজনে বারান্দায় বসে চা খেতেন, কখনো লুডো খেলতেন, কখনো দাবা, আবার কখনো ঘন্টার পর ঘন্টা গল্প মেতে থাকতেন। তিনি নিজের ছোটবেলার গল্প শোনাতেন আর মেহেরিন ছোট্ট বাচ্চার মতো মন দিয়ে শুনত। কখনো হেরে গেলে তিনি ইচ্ছে করে অভিমান করে বলতেন, না না, তুই চুরি করে জিতেছিস, আবার খেলবা।
মেহেরিন হেসে উঠত। আব্বু হাঁটতে না জানলে কিন্তু খেলতেই নেই। তারপর আবার শুরু হয়ে যেত দুজনের খুনসুটি। একদিন অফিস থেকে ফিরে আরহাম ড্রয়িং রুমে ঢুকেই দেখল মেঝেতে লুডোর বোর্ড পাতা, এক পাশে তার বাবা, অন্য পাশে মেহেরিন। দুজন এতটাই খেলায় মগ্ন যে আরহাম কখন এসে দাঁড়িয়েছে সেটাও খেয়াল করেনি। হঠাৎ আব্দুল কাদের সাহেব উচ্ছ্বসিত হয়ে বলে উঠলেন, দেখেছিস, আবার তোকে কেটে দিলাম। মেহেরিন মুখ ফুলিয়ে বলল, না, এটা অন্যায়, আপনি চিটিং করেছেন। আমি আবার চিটিং করি নাকি? অবশ্যই করেন। দুজনে সেই শিশুসুলভ ঝগড়া দেখে আরহাম অজান্তেই হেসে ফেলল। হাসির শব্দ শুনে দুজন একসঙ্গে তার দিকে তাকালো। মেহেরিন সঙ্গে সঙ্গে বলল, এই যে আপনার আব্বুকে বুঝিয়ে বলুন, উনি একদম নিয়ম মেনে খেলেন না। আব্দুল কাদের সাহেবও ছেলের দিকেই আঙ্গুল তুলে বললেন, না বাবা, তুই বিচার কর। তোর বউ হারাতে না পেরে এখন আমাকে দোষ দিচ্ছে। আরহাম মাথা নেড়ে হেসে বলল, আমি কার পক্ষ নেব? একজন আমার আব্বু, আরেকজন। কথাটা শেষ না করেই থেমে গেল সে। মেহেরিন ভ্রু তুলে জিজ্ঞেস করলো, আরেকজন কি? আরহাম অপ্রস্তুত হয়ে মৃদু হেসে বলল, আরেকজনও আমার খুব আপন মানুষ, তাই কারো পক্ষ নিতে পারছি না। কথাটা শুনে মেহেরিন কিছু বলল না, শুধু অজান্তেই তার ঠোঁটের কোণে এক চিলতে হাসি ফুটে উঠল। সেদিন রাতে নিজের ঘরে ফিরে অনেকক্ষণ চুপচাপ বসেছিল আরহাম। বারবার সন্ধ্যার সেই দৃশ্যটা তার চোখের সামনে ভেসে উঠছিল। বহু বছর পর এই বাড়িটা আবার প্রাণ ফিরে পেয়েছে। আব্বু আবার আগের মতো হাসছেন, বাড়িটা আবার গল্প, হাসি আর খুনসুটিতে ভরে উঠেছে। আর এসবের কেন্দ্রবিন্দুতে আছে একজনই, মেহেরিন। ঠিক সেই মুহূর্তেই আরহাম বুঝতে পারল অজান্তেই সে এই মেয়েটার প্রেমে পড়ে গেছে, কিন্তু সেই অনুভূতিটা বুকের গভীরে লুকিয়ে রাখল। কারণ সে খুব ভালো করেই জানে তাদের সম্পর্কের ভিত্তি ভালোবাসা নয়, 1 বছরের একটি চুক্তি। সন্ধ্যা হয়ে এসেছে। সারাদিনের ব্যস্ততা শেষে একে একে সবাই অফিস থেকে বেরিয়ে যাচ্ছে। বাহিরে টুপটাপ বৃষ্টি পড়ছে। বিশাল কাচের দেয়াল বেয়ে বৃষ্টির ফোঁটাগুলো নিচে গড়িয়ে পড়ছে, আর পুরো পরিবেশটা যেন অন্যরকম শান্ত হয়ে উঠেছে। মেহেরিন নিজের হাতের ঘড়িটার দিকে একবার তাকিয়ে ধীর পায়ে লিফটের দিকে এগিয়ে গেল। আরহামও তার কয়েক কদম পেছনে। দুজন নিচে নামতেই কোম্পানির নিরাপত্তা কর্মীরা সম্মান জানিয়ে সালাম দিল। প্রধান প্রবেশদ্বারের ঠিক সামনে কোম্পানির কালো বিলাসবহুল গাড়িটা দাঁড়িয়েছিল। ড্রাইভার দ্রুত ছাতা নিয়ে গিয়ে এসে গাড়ির দরজা খুলে ধরল। মেহেরিন স্বাভাবিক ভঙ্গিতেই গাড়িতে উঠতে গেল, কিন্তু ঠিক সেই মুহূর্তেই তার হাই হিলের সরু হিলটা রাস্তার পাশে ড্রেনের লোহার গ্রিলের ফাঁকে আটকে গেল। হঠাৎ ভারসাম্য হারিয়ে পুরো শরীরটা একপাশে হেলে পড়ল। আহ! সবকিছু এত দ্রুত ঘটল যে কেউ কিছু বুঝে ওঠার আগে আরহাম ছুটে এসে এক হাত দিয়ে শক্ত করে মেহেরিনের কোমর জড়িয়ে ধরল, আর অন্য হাত দিয়ে তার হাতটা আঁকড়ে ধরল। আর মাত্র 1 মুহূর্ত দেরি হলেই হয়তো সে পড়ে যেত। বৃষ্টির হালকা ফোঁটা ছাতার পাশ দিয়ে এসে দুজনের মুখে পড়ছে। মেহেরিন কয়েক সেকেন্ড স্থির হয়ে রইল। এতটা কাছে থেকে সে কখনো আরহামের মুখ দেখেনি। দুজনের চোখ এক হয়ে গেল। চারপাশের কোলাহল, গাড়ির হর্ন, মানুষের চলাফেরা, সবকিছু যেন মুহূর্তের জন্য ঝাপসা হয়ে গেল। আরহাম নিচু গলায় বলল, সাবধানে, আর একটু হলেই পড়ে যাচ্ছিলেন। মেহেরিনের বুকের ভেতরটা কেমন যেন কেঁপে উঠল। নিজেকে সামলে নিয়ে আস্তে করে বলল, আমার হিলটা আটকে গেছিল। জানি, 1 মিনিট। আরহাম হাঁটু গেড়ে বসে খুব সাবধানে তার জুতোর হিলটা গ্রিলের ফাঁক থেকে বের করতে দিল। তারপর উঠে দাঁড়িয়ে মুচকি হেসে বলল, এবার নিশ্চিন্তে উঠতে পারবেন। মেহেরিন কিছুক্ষণ তার দিকে তাকিয়ে রইল, ধীরে ধীরে বলল, থ্যাংক ইউ। আরহাম দুষ্টুমি মেশানো হাসি দিয়ে বলল, ধন্যবাদ দেওয়ার কিছু নেই, আপনার যত্ন নেওয়া তো আমার দায়িত্ব। একটু থেমে চোখ টিপে যোগ করল, অন্তত চুক্তির মেয়াদ শেষ হওয়া পর্যন্ত। কথাটা শুনে মেহেরিনের মুখের হাসিটা ধীরে ধীরে ম্লান হয়ে গেল। কেন যেন চুক্তির মেয়াদ কথাটা আজ তার বুকের কোথাও গিয়ে বিঁধল। সে কোনো উত্তর দিল না, চুপচাপ গাড়িতে উঠে বসল। গাড়ি ধীরে ধীরে অফিস প্রাঙ্গণ ছেড়ে বেরিয়ে গেল। জানালার কাছে জমে থাকা বৃষ্টির ফোঁটার দিকে তাকিয়ে রইল মেহেরিন। গাড়িটা ধীরে ধীরে শহরের ব্যস্ত রাস্তা পেরিয়ে এগিয়ে চলেছে। বাহিরে টিপটিপ বৃষ্টি। গাড়ির জানালার কাছ বেয়ে বৃষ্টির ফোঁটাগুলো গড়িয়ে পড়ছে।
ভেতরে অদ্ভুত এক নীরবতা। সাধারণত অফিস থেকে ফেরার পথে আরহাম কোনো না কোনো মজার গল্প বলে, কখনো অফিসের কোনো কর্মচারীর কাণ্ড, কখনো আবার দাদুকে নিয়ে মজার পরিকল্পনা। কিন্তু আজ সেও চুপ। মেহেরিন জানালার বাহিরে তাকিয়ে আছে। বারবার তার কানে ভেসে আসছে আরহামের সেই কথাটা, চুক্তির মেয়াদ শেষ হওয়া পর্যন্ত। কেন যেন কথাটা শুনে তার ভেতরটা অদ্ভুত শূন্য লাগছে। ঠিক তখনই আরহাম নীরবতা ভেঙে বলল, রাগ করেছেন? মেহেরিন মুখ ঘুরিয়ে তার দিকে তাকালো। হঠাৎ এমনটা মনে হলো কেন? কারণ আপনি গত 5 মিনিটে একবারও আমার দিকে তাকাননি। সাধারণত অন্তত আমাকে বকা দেন, আজ সেটাও দিচ্ছেন না। মেহেরিনের অজান্তেই ঠোঁটের কোণে হালকা হাসি ফুটে উঠল। সবসময় কি বকা দেই? আগে দিতেন, এখন অনেক কম দেন। এটাকে আমি নিজের বড় অর্জন মনে করি। মেহেরিন এবার হেসে ফেলল। তার হাসি দেখে আরহামও স্বস্তির নিঃশ্বাস ফেলল। ঠিক তখনই ড্রাইভার তাকিয়ে বললেন, স্যার, সামনে একটু জ্যাম আছে, রাস্তার পাশে একটা ক্যাব আছে, চাইলে 10-15 মিনিট অপেক্ষা করা যায়। আরহাম মেহেরিনের দিকে তাকালো। কি করবেন? মেহেরিন কয়েক সেকেন্ড ভেবে বলল, চলুন দাদুকে ফোন করে জানিয়ে দেই, উনি যেন চিন্তা না করেন। ফোনে দাদুর সঙ্গে কথা বলে দুজন ক্যাফের ভেতরে ঢুকলো। বৃষ্টির দিনে ক্যাফেটায় বেশ ভিড়। এক কোণে ছোট্ট টেবিলে গিয়ে বসলো তারা। ওয়েটার এসে অর্ডার নিতেই আরহাম না ভেবেই বলে ফেল, 2 কাপ ক্যাপুচিনো আর 1 প্লেট ব্রাউনি। ওয়েটার চলে যেতেই মেহেরিন অবাক হয়ে জিজ্ঞেস করলো, আপনি কিভাবে জানলেন আমি ব্রাউনি পছন্দ করি? আরহাম একটু থেমে মৃদু হেসে বলল, জানি না, তবে গত সপ্তাহে অফিসের মিটিংয়ে সবাই কেক খাচ্ছিল, আপনি শুধু ব্রাউনিটাই নিয়েছিলেন, তখনই মনে ছিল। মেহেরিন কিছু বলল না। সে শুধু নিঃশব্দে আরহামের দিকে তাকিয়ে রইল। এত ছোট্ট একটা বিষয় সে নিজেই ভুলে গিয়েছিল, কিন্তু আরহামের মনে রয়ে গেছে। কিছুক্ষণ পর কফি চলে এলো। মেহেরিন কাপটা হাতে নিয়ে এক চুমুক দিল, তারপর আস্তে করে বলল, আপনি মানুষকে খুব খেয়াল করেন তাই না? আরহাম কফির কাপটা নামিয়ে মুচকি হেসে উত্তর দিল, সবাইকে না, নিজের মানুষদের। কথাটা বলেই সে থেমে গেল। দুজনের চোখ আবার এক হলো। মুহূর্তের মধ্যেই আরহাম বুঝতে পারল সে হয়তো কথাটা একটু বেশি বলে ফেলেছে। সে তাড়াতাড়ি কফির কাপে চোখ নামিয়ে ফেল। মেহেরিন আর কিছু জিজ্ঞেস করল না। অজান্তেই তার ঠোঁটে একটুখানি হাসি ফুটে উঠল। ক্যাফে থেকে বের হতে বৃষ্টি অনেকটাই কমে এসেছে। শীতল বাতাসে চারপাশটা যেন আরো শান্ত লাগছে। গাড়িতে উঠে বসার পরও দুজনের মধ্যে তেমন কোনো কথা হলো না। বাড়ির সামনে গাড়ি থামতেই আরহাম দ্রুত নেমে গিয়ে দরজা খুলে দিল। মেহেরিন নিচে নামতেই আরহাম বলল, সাবধানে, আজ কিন্তু আপনার হাই হিলের ওপর আমার একদম ভরসা নেই। কথাটা শুনে মেহেরিন হেসে ফেলল। আপনি না সুযোগ পেলেই খোঁজা দেন। আপনাকে হাসানোর জন্য এতটুকু ঝুঁকি নিতেই পারি। দুজনে হাসতে হাসতেই বাড়ির ভেতরে ঢুকলো। ড্রয়িং রুমে বসেছিলেন আব্দুল কাদের সাহেব। তাদের একসঙ্গে হাসতে দেখে তিনি মুচকি হেসে বললেন, মনে হচ্ছে আজ অফিসে কাজের চেয়ে গল্পটাই বেশি হয়েছে। মেহেরিন লজ্জা পেয়ে বলল, না আব্বু, অফিসের কাজই করেছি। আব্দুল কাদের সাহেব দুষ্টু হেসে বললেন, তা আমি কি কিছু বলেছি? আমি তো শুধু হাসিটা দেখলাম। আরহাম মাথাটা নিচু করে হেসে ফেলল। রাতের খাবার শেষে তিনজনে বেশ কিছুক্ষণ একসঙ্গে বসে গল্প করল। একসময় আব্দুল কাদের সাহেব ক্লান্ত হয়ে নিজের ঘরে চলে গেলেন। মেহেরিনও নিজের ঘরের দিকে হাঁটছিল। ঠিক তখনই আচমকা পুরো বাড়ির বিদ্যুৎ চলে গেল। চারপাশ অন্ধকার। মেহেরিন ছোটবেলা থেকেই হঠাৎ অন্ধকারে একটু ভয় পায়। সে থেমে গেল। ঠিক সেই মুহূর্তেই পাশ থেকে আরহামের শান্ত কণ্ঠ ভেসে এলো, ভয় পাবেন না, আমি আছি। মোবাইলের ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে সে মেহেরিনের সামনে দাঁড়ালো। সাদা আলোয় দুজনের মুখ স্পষ্ট হয়ে উঠল। মেহেরিন অপ্রস্তুত হেসে বলল, আমি ভয় পাইনি, শুধু হঠাৎ অন্ধকার হয়ে গেল। আরহাম মুচকি হেসে উত্তর দিল, জানি, তবু ভাবলাম পাশে দাঁড়ানোটা দরকার। কথাটা শুনে মেহেরিনের বুকের ভেতরটা আবারও কেমন যেন নরম হয়ে গেল। কয়েক মিনিট পর বিদ্যুৎ ফিরে এলো। সকাল থেকেই পুরো অফিসে ব্যস্ততা। আজ কোম্পানির জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি মিটিং। দেশের অন্যতম বড় বিজনেস গ্রুপের সঙ্গে নতুন একটি প্রজেক্টের চূড়ান্ত আলোচনা। কনফারেন্স রুমে একে একে উপস্থিত হয়েছেন বোর্ড মেম্বার, ডিরেক্টর, ইনভেস্টর এবং অতিথিরা। প্রায় 2 ঘন্টার দীর্ঘ আলোচনার পর
অবশেষে চুক্তিটি সম্পন্ন হলো। সবার মুখে স্বস্তির হাসি। একজন একজন করে সবাই কনফারেন্স রুম থেকে বেরিয়ে যেতে লাগলেন। মেহেরিনও নিজের ফাইলগুলো গুছিয়ে উঠে দাঁড়াতে যাচ্ছিল। ঠিক তখনই শান্ত কণ্ঠে কেউ বলল, একটু সময় হবে মেহরিন? কণ্ঠস্বরটা চিনতে ভুল হলো না। তিনি আদিয়ান চৌধুরী, দেশের অন্যতম প্রভাবশালী শিল্পগোষ্ঠীর ম্যানেজিং ডিরেক্টর। বহু বছর ধরেই তাদের কোম্পানির গুরুত্বপূর্ণ ব্যবসায়িক অংশীদার। মেহেরিন ভদ্রভাবে আবার চেয়ারে বসল। জি বলুন। আদিয়ান কয়েক মুহূর্ত চুপ করে তার দিকে তাকিয়ে রইলেন, তারপর ধীরে ধীরে বললেন, জানো 3 বছর হয়ে গেল। মেহেরিন ভ্রু কুঁচকে জিজ্ঞেস করল, কোন বিষয়টা? আমি 3 বছর ধরে একই উত্তর শুনে আসছি। এখন সময় নয়, পরে কথা বলবো, এই বিষয়টা বাদ দিন। তিনি মৃদু হেসে দীর্ঘশ্বাস ফেললেন। আর কতদিন মেহরিন? মেহেরিনের মুখের হাসিটুকু মিলিয়ে গেল। সে শান্ত গলায় বলল, আদিয়ান, আমি আগেও বলেছি ব্যক্তিগত বিষয় নিয়ে কথা বলতে আমি স্বাচ্ছন্দ্য বোধ করি না। আদিয়ান চেয়ারে হেলান দিয়ে বললেন, ব্যক্তিগত বিষয় এড়িয়ে গেলে কি সেটা বদলে যায়? কিছুক্ষণ নীরবতা, তারপর তিনি আবার বললেন, আমি এখনো তোমাকে বিয়ে করতে চাই, আমার সিদ্ধান্ত বদলায়নি। মেহেরিন গভীর নিঃশ্বাস ফেলল, চোখ নামিয়ে বলল, আমি বিয়ে করতে চাই না, অন্তত এখন না। আদিয়ান কিছুক্ষণ তার দিকে তাকিয়ে থেকে মৃদু হেসে বললেন, নাকি তোমার জীবনে অন্য কেউ এসেছে? প্রশ্নটা শুনে মেহেরিন এক মুহূর্ত থেমে গেল। কেন জানি না, উত্তরটা সঙ্গে সঙ্গে দিতে পারল না। ঠিক সেই মুহূর্তে কনফারেন্স রুমের বাহিরে দাঁড়িয়েছিল আরহাম। মেহেরিনের সই করার জন্য কিছু জরুরি ফাইল নিয়ে সে ভেতরে ঢোকার অপেক্ষা করছিল। ভেতরের শেষ কথাগুলো তার কানে স্পষ্ট ভেসে এলো। তার হাতের ফাইলগুলো অজান্তেই আরো শক্ত করে চেপে ধরল সে। ভেতরে মেহেরিন অবশেষে শান্ত গলায় বলল, আমার ব্যক্তিগত জীবন নিয়ে কোনো আলোচনা করতে চাই না। আশা করি আপনি বিষয়টা বুঝবেন। আদিয়ান হালকা মাথা নাড়লেন। আমি বুঝি, কিন্তু একটা কথা মনে রেখো, আমি অপেক্ষা করতে জানি। আজ না হোক কাল একদিন তুমি নিজের সিদ্ধান্ত বদলাবে। ঠিক তখনই আরহামের হাত থেকে অসাবধানতাবশত একটি ফাইল মেঝেতে পড়ে গেল। শব্দ শুনে দুজনেই দরজার দিকে তাকালো। আরহাম দ্রুত ফাইলগুলো তুলে নিয়ে দরজায় নক করলো। সরি ম্যাম, বিরক্ত করার জন্য দুঃখিত। এই ফাইলগুলোতে আপনার সিগনেচার দরকার। মেহেরিন স্বাভাবিক থাকার চেষ্টা করলেও তার চোখ একবার আরহামের মুখে গিয়ে থামল। আরহাম ভেতরে এসে ফাইলগুলো টেবিলে রেখে মাথাটা নিচু করে বেরিয়ে গেল। তার মুখে কোনো অভিব্যক্তি ছিল না, কিন্তু বুকের ভেতরটা অদ্ভুত রকম ভারী হয়ে উঠেছিল। করিডোরে হাঁটতে হাঁটতে তার মনে শুধু একটাই কথা ঘুরপাক খেতে লাগলো। আমি তো শুধু 1 বছরের জন্য তার জীবনের একজন মানুষ, কিন্তু তিনি তো তার সমপর্যায়ের সম্মানিত প্রতিষ্ঠিত একজন মানুষ। যদি একদিন সত্যি ম্যাম তাকে বেছে নেন, তাহলে আমার কোনো অধিকার থাকবে না কিছু বলার। করিডোর দিয়ে নিজের কেবিনের দিকে হাঁটছিল আরহাম। বাইরে থেকে তাকে দেখে বোঝার উপায় কোনো ছিল না তার ভেতরে কি ঝড় বইছে। নিজের ডেস্কে বসে ফাইল খুললো ঠিকই, কিন্তু একই লাইন বারবার পড়েও কিছুই বুঝতে পারলো না। হঠাৎ ইন্টারকম বেজে উঠলো। মিস্টার আরাম, ম্যাম আপনাকে কেবিনে রাখছেন। গভীর একটা নিঃশ্বাস ফেলে উঠে দাঁড়ালো সে। মেহেরিনের কেবিনের সামনে এসে হালকা নক করলো। মে আই কামিন ম্যাম? কামিন। ভেতরে ঢুকতেই দেখলো আদিয়ান চৌধুরী আর নেই। মেহেরিন চুপচাপ জানালার পাশে দাঁড়িয়ে শহরের ব্যস্ত রাস্তার দিকে তাকিয়ে আছে। কিছুক্ষণ নীরবতা, তারপর না ফিরেই বলল, আপনি কিছু শুনেছেন? প্রশ্নটা শুনে আরহামের বুক ধক করে উঠল, তবুও নিজেকে স্বাভাবিক রেখে বলল, জি না ম্যাম, আমি শুধু সিগনেচারের জন্য এসেছিলাম। মেহেরিন এবার ধীরে ধীরে তার দিকে ফিরে তাকালো। কয়েক সেকেন্ড স্থির দৃষ্টিতে তাকিয়ে থেকে বলল, মিথ্যা বলতে পারেন না আপনি। আপনার চোখ বলে দিচ্ছে আপনি কিছু একটা শুনেছেন। আরহাম মৃদু হেসে মাথা নিচু করলো। কিছু কথা ইচ্ছে করে শুনিনি, কানে চলে এসেছে, তার জন্য দুঃখিত। মেহেরিন চেয়ারে বসে পড়ল, ক্লান্ত গলায় বলল, আপনি অনেকদিন ধরেই একই কথা বলেন, আমি প্রতিবারই না বলি, আজও বলেছি। আরহাম সংযত কণ্ঠে উত্তর দিল,
তিনি খুব ভালো মানুষ বলেই মনে হলো। কথাটা বললেও বুকের ভেতরটা যেন মোচড় দিয়ে উঠল। মেহেরিন তার দিকে তাকিয়ে রইল। আপনার কি মনে হয় আমার তার প্রস্তাবে রাজি হওয়া উচিত? প্রশ্নটা শুনে আরহাম কয়েক মুহূর্ত চুপ করে রইল। তারপর ঠোঁটে কষ্ট লুকানো একটুখানি হাসি এনে বলল, সিদ্ধান্তটা আপনার, আপনার সুখ যেখানে সেটাই হওয়া উচিত। এই উত্তরটা শুনে মেহেরিনের বুকের ভেতরটা কেমন যেন খালি হয়ে গেল। সে জানতো না কেন আরহামের মুখে এই কথাটা শুনে তার ভালো লাগছে না। ঠিক তখনই আরহামের ফোন বেজে উঠল। স্ক্রিনে ভেসে উঠল আব্বু কলিং। ফোন ধরতেই ওপাশ থেকে উৎফুল্ল কণ্ঠ। বাবা, আজ একটু তাড়াতাড়ি আসিস। আমি আর মেহরিন মিলে তোর পছন্দের খিচুড়ি আর গরুর মাংস রান্না করব। আরহাম অবাক হয়ে মেহেরিনের দিকে তাকালো। মেহেরিনও? ওপাশ থেকে হাসির শব্দ ভেসে এলো। হ্যাঁ, সকাল থেকেই বলছে আজ নিজে রান্না করবে, তাই দেরি করিস না। ফোন কেটে যেতেই আরহাম কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে রইল। মেহেরিন ভান করে ফাইল দেখতে দেখতে বলল, আব্বুর কথা শুনেছেন তো? জি। তাহলে আজ কোনো অজুহাত চলবে না। অফিস শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই বাড়ি ফিরবো, আব্বুর আদেশ। কথাটা বলেই সে হালকা হাসলো। সেদিন অফিসের কাজ শেষ হতে হতে রাত প্রায় 8:30 বেজে গেল। মেহেরিন নিজের কেবিন থেকে বের হতেই দেখলো পুরো ফ্লোর প্রায় ফাঁকা। দূরে নিজের ডেস্কে বসে ল্যাপটপ বন্ধ করছে আরহাম। মেহেরিন মুচকি হেসে বলল, আজও আমার জন্য অপেক্ষা করছেন? আরহাম ব্যাগটা কাঁধে তুলে স্বাভাবিক গলায় বলল, একসঙ্গে খেয়েছি, একসঙ্গেই ফিরবো। আপনাকে একা পাঠালে আব্বু আগে আমাকে জেরা করবেন। কথাটা শুনে মেহেরিন হালকা হেসে মাথা নাড়ল। দুজন পাশাপাশি লিফটের দিকে হাঁটতে লাগলো। ঠিক তখনই করিডোরের অপর পাশ থেকে ভেসে এলো পরিচিত কণ্ঠ। মেহরিন, দুজনেই থেমে গেল। আদিয়ান খান দ্রুত হেঁটে তাদের সামনে এসে দাঁড়ালেন। তার হাতে একটি ছোট্ট গিফট বক্স। ভদ্রভাবে বললেন, আজকের মিটিংটা সফল হয়েছে, ছোট্ট একটা শুভেচ্ছা, আশা করি ফিরিয়ে দেবে না। মেহেরিন গম্ভীর হয়ে বলল, এর কোনো প্রয়োজন ছিল না। জানি, তবুও এটা শুধু একজন বিজনেস পার্টনারের পক্ষ থেকে অভিনন্দন। মেহেরিন কিছুক্ষণ চুপ করে রইল। অবশেষে ভদ্রতার খাতিরে বক্সটা হাতে নিল। পুরো দৃশ্যটাই নীরবে দেখছিল আরহাম। তার মুখে কোনো পরিবর্তন নেই, কিন্তু বুকের ভেতরটা কেমন যেন চেপে আসছিল। আদিয়ান এবার আরহামের দিকে তাকিয়ে বললেন, মিস্টার আরহাম ম্যাডামের ভালো খেয়াল রাখবেন, উনি কাজ করতে করতে নিজের শরীরের কথাই ভুলে যান। আরহাম সংযত হাসি দিয়ে উত্তর দিল, চেষ্টা করি স্যার। ভালো। কথাটা বলেই আদিয়ান বিদায় নিয়ে চলে গেলেন। কয়েক সেকেন্ড নীরবতা। লিফটে ওঠার পরও কেউ কোনো কথা বলল না। লিফটের ডিজিটাল ডিসপ্লেতে একের পর এক সংখ্যা বদলাচ্ছে। হঠাৎ মেহেরিন নীরবতা ভেঙে বলল, আপনি খুব চুপচাপ হয়ে গেছেন। না, তেমন কিছু না। আপনি যখন বলেন তেমন কিছু না, তখনই বুঝি কিছু একটা হয়েছে। আরহাম হালকা হেসে বিষয়টা এড়িয়ে যেতে চাইল। অফিসের ক্লান্তি। মেহেরিন তার দিকে তাকিয়ে রইল। অনেকদিন একসঙ্গে থাকতে থাকতে সে আরহামকে একটু হলেও পড়তে শিখেছে। আজ তার এই হাসিটা একদমই স্বাভাবিক নয়। পরের দিন সকাল থেকে আরহাম নিজেকে অদ্ভুতভাবে গুটিয়ে নিল। আগের মতো অকারণে মেহেরিনের কেবিনে ঢুকে মজার কথা বলা, কফি এনে দেওয়া কিংবা কাজের ফাঁকে 2 মিনিট গল্প করা সব যেন একদিনেই হারিয়ে গেল। প্রয়োজন ছাড়া সে আর একটি কথাও বলছে না। মেহেরিন প্রথমে ভেবেছিল হয়তো অফিসের কাজের চাপ বেশি, কিন্তু দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেলেও আরহামের আচরণে কোনো পরিবর্তন এলো না। একটা ফাইল সই করানোর জন্য সে কেবিনে ঢুকলো। ম্যাম, এখানে আপনার সিগনেচার লাগবে। মেহেরিন ফাইলটা হাতে নিয়ে তার দিকে তাকালো। আর কিছু? না ম্যাম। আপনি কি আমার উপর রাগ করেছেন? আরহাম হালকা হেসে মাথা নাড়ল। রাগ করার অধিকার তো আমার নেই। কথাটা বলেই সে ঘুরে বেরিয়ে গেল। মেহেরিন কিছুক্ষণ স্থির হয়ে বসে রইল। অফিসের কয়েকজন কর্মচারী করিডোরে দাঁড়িয়ে নিজেদের মধ্যে ফিসফাস করছিল। শুনছেন, খান গ্রুপের এমডি নাকি আবার ম্যামের সঙ্গে দেখা করতে এসেছে? হ্যাঁ, সবাই তো বলছে। 2 পরিবারও নাকি পরিচয় আছে। বিয়ে হলে অবাক হওয়ার কিছুই নেই, দুজনকে একসঙ্গে দারুণ মানাবে।
পাশ দিয়ে যাওয়ার সময় কথাগুলো স্পষ্ট শুনতে পেল আরহাম। সে এক মুহূর্তও দাঁড়ালো না, চুপচাপ নিজের ডেস্কে ফিরে গিয়ে কাজে ডুবে থাকার চেষ্টা করলো, কিন্তু আজ কোনো কাজেই মন বসছে না। সন্ধ্যায় বাড়ি ফিরেও একই অবস্থা। আগে যেখানে রাতের খাবারের টেবিলে তিনজন মিলে গল্পে মেতে থাকতো, আজ সেখানে আরহাম প্রায় চুপচাপ। খাওয়া শেষ করেই বলল, আব্বু আজ একটু ক্লান্ত লাগছে, আমি রুমে যাচ্ছি। আব্দুল কাদের সাহেব অবাক হয়ে ছেলের দিকে তাকালেন। শরীর খারাপ নাকি? না আব্বু, শুধু একটু বিশ্রাম নেব। পরের দুদিন যেন অদ্ভুত এক নীরবতার মধ্যেই কেটে গেল। আরহাম আগের মতোই সময় মতো অফিসে আসে, সব কাজ নিখুঁতভাবে করে, মেহেরিনের প্রয়োজনের আগেই ফাইল গুছিয়ে রাখে। কিন্তু বদলে গেছে শুধু একটা জিনিস, সে আর অকারণে মেহেরিনের সামনে দাঁড়ায় না। চোখে চোখ পড়লেই ভদ্রভাবে মাথা নিচু করে নিজের কাজে ব্যস্ত হয়ে যায়। এই পরিবর্তনটা অফিসের সবাই না বুঝলেও মেহেরিন খুব ভালো করেই বুঝতে পারছিল। সেদিন দুপুরে মেহেরিন ইচ্ছে করে ইন্টারকমে বলল, মিস্টার আরহাম, আমার কেবিনে আসুন। দরজায় নক করে ভেতরে ঢুকলো আরহাম। জি ম্যাম। মেহেরিন টেবিলের ওপর থাকা ফাইল বন্ধ করে তার দিকে তাকালো। বসুন। বলুন ম্যাম, কোনো কাজ আছে? মেহেরিন ভ্রুকুচকে বলল, আমি কি এখন আপনার কাছে শুধু কাজের মানুষ? প্রশ্নটা শুনে আরহাম কয়েক সেকেন্ড চুপ করে রইল, তারপর শান্ত গলায় বলল, আপনি আমার বস, কাজের কথাই বলা উচিত। আগে তো এমন ছিলেন না। আগে আর এখন এক নয় ম্যাম, আমাদের অনুযায়ী আর মাত্র 1 মাস 10 দিন আছে। এই কথাটুকু বলে এসে ফাইলটা টেবিলে রেখে বেরিয়ে গেল। মেহেরিন হতভম্ব হয়ে তার চলে যাওয়া দেখলো। বিকেলে আদিয়ান আবার অফিসে এলেন নতুন প্রজেক্টের কিছু কাগজপত্রে সই নেওয়ার জন্য। করিডোর দিয়ে যাওয়ার সময় দূর থেকে দেখলো আদিয়ান আর মেহেরিন পাশাপাশি হাঁটতে হাঁটতে আলোচনা করছেন। দুজনের মুখেই হালকা হাসি। দৃশ্যটা চোখে পড়তেই আরহাম থেমে গেল। সে নিজেকে বোঝানোর চেষ্টা করলো, ওরা ব্যবসায়িক বিষয়ে কথা বলছে। কিন্তু মন সেটা মানতে চাইল না। সে আর সেদিকে না তাকিয়ে অন্য করিডোর দিয়ে চলে গেল। সেদিন রাতে বাড়ি ফিরে মেহেরিন অনেকক্ষণ বারান্দায় দাঁড়িয়েছিল। আকাশে 8খানা চাঁদ, শীতল বাতাস বইছে। হঠাৎ আব্দুল কাদের সাহেব এসে তার পাশে দাঁড়ালেন, মৃদু হেসে বললেন, মা, তোদের দুজনের ঝগড়া হয়েছে? মেহেরিন চমকে তাকালো। না তো আব্বু। আমাকে লুকানোর চেষ্টা করিস না, তোদের মুখ দেখলেই বুঝি। মেহেরিন দীর্ঘশ্বাস ফেলল। আমি নিজেও জানি না আব্বু, হঠাৎ করে মানুষটা কেমন বদলে গেছে। আব্দুল কাদের সাহেব কিছুক্ষণ চুপ করে রইলেন, তারপর ধীরে ধীরে বললেন, কখনো কখনো মানুষ দূরে সরে যায় রাগ থেকে নয়, নিজের অনুভূতিকে লুকানোর জন্য। পরদিন সকাল থেকেই মেহেরিন একটা সিদ্ধান্ত নিল, আজ সে আরহামের সঙ্গে স্বাভাবিকভাবে কথা বলবে। এতদিন ধরে মানুষটা যেভাবে তার পাশে থেকেছে, সে অন্তত এটুকু জানার অধিকার রাখে হঠাৎ করে কেন সে এত বদলে গেল। সকাল 10টার দিকে আরহাম কিছু ফাইল নিয়ে কেবিনে ঢুকলো। ম্যাম, এগুলোতে আপনার সিগনেচার লাগবে। মেহেরিন কলমটা হাতে নিয়ে ইচ্ছে করেই বলল, ফাইলগুলো রেখে বসুন, একটা কফি খাবেন? আরহাম এক মুহূর্তের জন্য থেমে গেল। আগে হলে সে হেসে বলতো, আপনার হাতে বানানো হলে 2 কাপও খেয়ে ফেলবো, কিন্তু আজ সে শুধু শান্ত গলায় বলল, ধন্যবাদ ম্যাম, কাজটা শেষ করে নেই। মেহেরিনের বুকের ভেতরটা হালকা মোচড় দিয়ে উঠল। সে আর কিছু বলল না। ঠিক তখনই দরজায় নক পড়লো। রিসেপশন থেকে জানানো হলো। মেহেরিন বিরক্ত হলেও বলল, ওনাকে ভেতরে পাঠান। আরহাম ফাইলগুলো গুছিয়ে বেরিয়ে যেতে উদ্যত হলো। দরজার কাছে পৌঁছতেই আদিয়ান ভেতরে ঢুকলেন, হাসি মুখে বললেন, আশা করি আজ 5 মিনিট সময় পাবো। মেহেরিন ভদ্রভাবে মাথা নাড়ল। আরহাম একবারও পেছনে তাকালো না, চুপচাপ কেবিন থেকে বেরিয়ে গেল। কিন্তু দরজা বন্ধ হওয়ার ঠিক আগে তার কানে ভেসে এলো আদিয়ানের কণ্ঠ, আগামী শুক্রবার আমার পরিবারের সঙ্গে একটা ডিনার আছে, তুমি এলে আমি খুব খুশি হব। এরপর আর কিছু শোনেনি সে, শুনতেও চায়নি। করিডোর দিয়ে হাঁটতে হাঁটতে নিজের মনে শুধু একটাই কথা বলল, হয়তো এটাই স্বাভাবিক, তার পৃথিবী আর আমার পৃথিবী কোনোদিন এক ছিল না। অন্যদিকে কেবিনের ভেতরে মেহেরিন দৃঢ় কণ্ঠে বলল, আমি ব্যক্তিগত কোনো অনুষ্ঠানে যেতে পারবো না। আশা করি আপনি বিষয়টা
আর সামনে আগাবেন না। আদিয়ান কিছুক্ষণ চুপ করে থেকে মৃদু হেসে বললেন, তুমি যতটা নিজেকে শক্ত দেখাও ভিতরটা ততটাও নাও মেহেরিন, একদিন সেটা তুমি বুঝবে। তিনি চলে যাওয়ার পর পুরো কেবিনটা নিস্তব্ধ হয়ে গেল। মেহেরিন জানালার পাশে গিয়ে দাঁড়ালো। তার চোখ করিডোরে আরহামকে খুঁজছিল, কিন্তু সে তখন অনেক দূরে চলে গেছে। কেন যেন আজ তার মনে হচ্ছে আরহামের নীরবতাটা তাকে যতটা কষ্ট দিচ্ছে, আদিয়ানের কোনো কথাই ততটা দিতে পারছে না। সে ধীরে ধীরে নিজের বুকের ওপর হাত রাখলো, মৃদু স্বরে নিজেকেই প্রশ্ন করলো, আমি কি সত্যিই ওকে হারাতে বসেছি? এভাবেই কেটে গেল বেশ কিছুদিন। এর মধ্যে তাদের দূরত্বটা অনেক বেড়ে গেছে। দুপুরের পর থেকেই অফিসে একের পর এক মিটিং চলছিল। মেহেরিনের মাথাটা প্রচন্ড ব্যথা করছিল, তাই সে নিজের কেবিন থেকে বের হয়ে আরহামের ডেস্কের দিকে গেল। মিস্টার আরহাম। কোনো উত্তর নেই। ডেস্কের পাশে দাঁড়িয়ে থাকা এক কর্মচারী বলল, ম্যাম, উনি এইমাত্র HR ডিপার্টমেন্টে গেছেন। মেহেরিন মাথা নেড়ে তার ডেস্কের ওপর রাখা একটি নীল ফাইল খুঁজতে লাগলো। বোর্ড মিটিং এর জন্য ফাইলটা খুব জরুরি। ফাইল টানতেই পাশে রাখা একটি বাদামি রঙের খাম মেঝেতে পড়ে গেল। খামটা তুলে নিতে গিয়েই তার চোখ হঠাৎ থমকে গেল। উপরে বড় অক্ষরে লেখা অ্যাপয়েন্টমেন্ট লেটার, নিচে লেখা এমপ্লয় নেম আরহাম চৌধুরী, পোস্টিং লোকেশন চট্টগ্রাম, কর্পোরেট ব্রাঞ্চ। মেহেরিনের ভ্রু কুঁচকে গেল। সে কাগজটা খুলে পড়তে শুরু করলো। সবকিছুই সম্পূর্ণ প্রস্তুত, জয়নিং ডেটও ঠিক করা। মানে? আরহাম অনেক আগেই সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। ঠিক তখনই পেছন থেকে পরিচিত কণ্ঠ ভেসে এলো। ম্যাম, আপনি আমার কিছু খুঁজছিলেন? মেহেরিন ধীরে ধীরে ঘুরে দাঁড়ালো। দরজার সামনে আরহাম দাঁড়িয়ে। তার চোখ হঠাৎই কাগজটার ওপর পড়লো। এক মুহূর্তের জন্য সে থেমে গেল, তারপর নিজেকে সামলে নিয়ে শান্ত গলায় বলল, ওটা আসলে আপনাকে বলার ইচ্ছা ছিল। মেহেরিন কাগজটা তার দিকে বাড়িয়ে দিয়ে জিজ্ঞেস করলো, এটার মানে কি? আরহাম কয়েক সেকেন্ড চুপ করে রইল, তারপর মৃদু হেসে বলল, চুক্তির সময় তো প্রায় শেষ হয়ে এসেছে, তাই ভাবলাম আগে থেকেই সব গুছিয়ে রাখি। নতুন শহর, নতুন কাজ, নতুন জীবন। প্রতিটি শব্দ যেন মেহেরিনের বুকের ভেতর ছুরির মতো বিঁধছিল। সে নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা করে বলল, আমাদের কোম্পানিতে কি কোনো সমস্যা হয়েছে? না ম্যাম। তাহলে চাকরি ছাড়ছেন কেন? আরহাম চোখ নামিয়ে শান্ত স্বরে উত্তর দিল, সব জায়গায় বেশি দিন থাকা ঠিক হয় না, কিছু দূরত্ব সময় মতো তৈরি করে নেওয়াই ভালো। কার জন্য? প্রশ্নটা শুনে আরহাম কিছুক্ষণ নীরব রইল, তারপর খুব আঁততে পড়ল। কিছু প্রশ্নের উত্তর দিলে সম্পর্কগুলো আরো জটিল হয়ে যায়, তাই না বলাই ভালো। মেহেরিন অনুভব করলো তার গলাটা শুকিয়ে এসেছে। সে ধীরে ধীরে বলল, আপনি কি আমার কাছ থেকে দূরে যেতে চাইছেন? আরহাম মাথা তুলে তার দিকে তাকালো। চোখে চাপা কষ্ট স্পষ্ট, কিন্তু ঠোঁটে জোর করে একটি হাসি এনে বলল, আপনার কাছ থেকে নয় ম্যাম, নিজের অনুভূতি থেকে পালাতে চাইছি। আরহাম এক মুহূর্তও দাঁড়ালো না, ধীরে ধীরে ঘুরে হাঁটতে শুরু করলো। মেহেরিন স্থির হয়ে দাঁড়িয়ে রইল, তার হাতে এখনো সেই অ্যাপয়েন্টমেন্ট লেটার। আরহাম চলে যাওয়ার পরও অনেকক্ষণ নিজের জায়গায় স্থির হয়ে দাঁড়িয়ে রইল মেহেরিন। হাতে ধরা অ্যাপয়েন্টমেন্ট লেটারটা যেন ধীরে ধীরে ভারী হয়ে উঠছে। তার জীবনে এত বড় বড় সিদ্ধান্ত সে এক মুহূর্তে নিয়ে ফেলেছে। ধীর পায়ে তার কেবিনে এসে বসলো। মাথা ধরে আছে মেহেরিনের। চেয়ারে হেলান দিয়ে চোখ বন্ধ করে আছে আর ভাবতেছে, একজন মানুষের চলে যাওয়ার খবর তাকে এতটা অস্থির করে তুলবে সেটা কখনো ভাবেনি। ঠিক তখনই কেবিনের দরজায় নক পড়লো। মে আই কাম ইন ম্যাম? মেহেরিন দ্রুত চোখ খুলে বলল, কামিন। আরহাম ভেতরে ঢুকে শান্ত গলায় বলল, ম্যাম, 5টার মিটিংয়ের ফাইলগুলো রেডি। মেহেরিন কিছুক্ষণ চুপচাপ তার দিকে তাকিয়ে রইল, তারপর হঠাৎ বলল, আরহাম, অফিসের বাইরে আমি আপনার কে? প্রশ্নটা শুনে আরহাম অবাক হয়ে গেল। মানে? উত্তর দিন। অফিসের বাইরে? আরহাম মৃদু হেসে বলল, আমার স্ত্রী। তাহলে অফিসের বাইরে আমাকে ম্যাম বললেন কেন? আরহাম কিছু বলল না। মেহেরিন আবার বলল, নাকি এখন থেকে শুধু ম্যামই থাকবো? আরহাম ধীরে ধীরে মাথা নিচু করলো। আপনি শুধু আমার স্ত্রী নন, আপনি আমার সিনিয়রও, বয়সে, অবস্থানে, সব দিক থেকেই। আমি কখনো ভুলে যেতে পারিনি। তাই পালিয়ে যাচ্ছেন? পালাচ্ছি না, সীমারেখাটা মেনে চলছি।
মেহেরিন এবার চেয়ার ছেড়ে উঠে তার সামনে এসে দাঁড়ালো। দুজনের মাঝখানে মাত্র 1 হাত দূরত্ব। এই সীমারেখাটা কে এঁকেছে আরহাম? আরহাম কষ্টের হাসি হেসে বলল, সমাজ, আপনার পরিচয় আমার পরিচয়, আর আমাদের এই 1 বছরের চুক্তি। একটু থেমে সে আবার বলল, আপনি একজন সফল সিইও, আমি আপনার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট। 4 বছরের ছোট আমি। মানুষ আসবে, কথা বলবে, আমি তাই না। আমি চাই না আমার কারণে আপনার সম্মানে কোনো আঁচ লাগুক। মেহেরিনের বুকের ভেতরটা কেঁপে উঠল, কিন্তু মুখে সে কিছুই বলল না, শুধু ধীরে ধীরে বলল, আপনি যেতে পারেন মিস্টার আরহাম। জি ম্যাম। আরহাম বেরিয়ে গেল। দরজাটা আস্তে করে বন্ধ হওয়ার শব্দটা আজ মেহেরিনের কাছে অদ্ভুত ভারী লাগলো। পরের দিন সকাল, অফিসে ঢুকেই মেহেরিন জানতে পারলো আজ তার ঢাকার বাইরে একটি গুরুত্বপূর্ণ ক্লায়েন্ট মিটিং রয়েছে। সকাল থেকেই সবাই ব্যস্ত। মেহেরিন নিজের কেবিনে বসে ফাইল দেখছিল। ঠিক তখনই আরহাম দরজায় নক করে ভেতরে ঢুকলো। ম্যাম, গাড়ি প্রস্তুত, আমরা বের হতে পারি? মেহেরিন কোনো উত্তর দিল না, ফাইলেই চোখ রেখে বলল, আপনি বসুন। আরহাম চুপচাপ বসে পড়ল। কয়েক মুহূর্ত নীরবতার পর মেহেরিন টেবিলের ড্রয়ার খুলে সেই অ্যাপয়েন্টমেন্ট লেটারটা বের করে তার সামনে রাখলো। এটার ব্যাখ্যা চাই। আরহাম একবার কাগজটার দিকে তাকালো, তারপর শান্ত গলায় বলল, আমি ভেবেছিলাম সময় হলে বলবো। মেহেরিনের গলাটা এবার কঠিন হয়ে উঠল, একেবারে সেই পুরনো সিইও এর কণ্ঠ। তুমি আমার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট, এত বড় একটা সিদ্ধান্ত নিলে অথচ আমাকে জানানোর প্রয়োজন মনে করলে না? আরহাম মাথা নিচু করেই বলল। এটা আমার ব্যক্তিগত সিদ্ধান্ত। ব্যক্তিগত? মেহেরিন চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। অফিসে তুমি আমার অধীনে কাজ করো, তোমার ট্রান্সফার, রিজাইন কিংবা অন্য কোথাও যোগ দেওয়ার বিষয়টা জানার অধিকার আমার আছে। আমি শুধু তোমার স্ত্রী নই, আমি তোমার সিনিয়রও, সেটা ভুলে যেও না। শেষ কথাটা আরহামের বুকে তীরের মতো বিঁধল। সে ধীরে ধীরে মাথা তুলল, চোখ দুটো লাল হয়ে এসেছে। ঠিকই বলেছেন ম্যাম, আপনি আমার সিনিয়র, আপনি আমার বস, কিন্তু একটা প্রশ্ন করতে পারি? মেহেরিন চুপ। যেদিন আমাদের চুক্তি শেষ হবে সেদিনও কি আপনি আমাকে এভাবে স্টাফ হিসেবেই মনে রাখবেন? প্রশ্নটার উত্তর মেহেরিনের কাছে ছিল না। সে শুধু নির্বাক হয়ে দাঁড়িয়ে রইল। আরহাম মৃদু হেসে বলল, আপনার জীবনে আমি যতটা প্রয়োজন ছিলাম ততটাই ছিলাম। এখন আর নিজের সীমাটা অতিক্রম করতে চাই না। কথাটা বলে সে টেবিলের উপর নিজের আইডি কার্ডটা খুলে রাখলো। আজকের মিটিংটা শেষ করব, তারপর আমার রিলিভিং প্রসেস শুরু করে দেব। এই বলে সে ঘুরে দরজার দিকে হাঁটতে লাগলো। দরজার কাছে গিয়ে একবারও পেছনে না তাকিয়ে বলল, একজন জুনিয়রের ভুল হলে ক্ষমা করবেন ম্যাম। দরজাটা ধীরে ধীরে বন্ধ হয়ে গেল। মেহেরিন একই জায়গায় দাঁড়িয়ে রইল। রাত তখন প্রায় 10:30। সারাদিনের কোলাহল শেষে পুরো বাড়িটা যেন এক অদ্ভুত নীরবতায় ডুবে গেছে। ড্রয়িং রুমের দেওয়ালে ঝোলানো ঘড়ির টিকটক শব্দটা পর্যন্ত স্পষ্ট শোনা যাচ্ছে। ড্রয়িং রুমের এক কোণের সোফায় নিশ্চুপ হয়ে বসে আছে আরহাম। ঘরের মূল লাইট নিভিয়ে রাখা, শুধু কর্নারে জ্বলতে থাকা মৃদু হলুদ আলোয় তার ক্লান্ত মুখটা অস্পষ্টভাবে ফুটে উঠছে। সেন্টার টেবিলের ওপর রাখা 1 কাপ চা অনেক আগেই ঠান্ডা হয়ে গেছে, কিন্তু সেদিকে তার কোনো খেয়াল নেই। 2 হাতের আঙ্গুলের ফাঁকে শক্ত করে চেপে ধরে আছে একটি সাদা খাম। কখনো সেটার দিকে তাকাচ্ছে, কখনো আবার চোখ বন্ধ করে দীর্ঘশ্বাস ফেলছে। খামটার ভেতরে থাকা একটি কাগজ যেন আজ তার জীবনের সবচেয়ে কঠিন সিদ্ধান্ত হয়ে দাঁড়িয়েছে। চট্টগ্রাম কর্পোরেট ব্রাঞ্চের অ্যাপয়েন্টমেন্ট লেটার, সবকিছু চূড়ান্ত, শুধু নির্দিষ্ট দিনে যোগদান করলেই হবে। আরহাম নিচু স্বরে নিজের মনকেই প্রশ্ন করলো, এটাই কি সত্যি ঠিক সিদ্ধান্ত? মুহূর্তের মধ্যেই নিজের প্রশ্নের উত্তরও নিজেই দিয়ে দিল। হ্যাঁ, এটাই ভালো। যত তাড়াতাড়ি চলে যাব তত কম কষ্ট হবে। কথাটা বললেও বুকের ভেতরের ব্যথাটা যেন আরো গভীর হয়ে উঠল। তার চোখের সামনে ভেসে উঠতে লাগলো গত 1 বছরের অসংখ্য ছোট ছোট মুহূর্ত। ঠিক তখনই পেছন থেকে ভেসে এলো পরিচিত এক কণ্ঠ। এত রাতে এখানে একা বসে আছিস কেন বাবা? চমকে উঠে দ্রুত খামটা উল্টে টেবিলের ওপর রেখে দিল আরহাম। পেছনে ফিরে দেখলো আব্দুল কাদের সাহেব ধীরে ধীরে হেঁটে তার দিকে আসছেন। চোখে মুখে স্পষ্ট ক্লান্তি, কিন্তু ছেলেকে দেখেই ঠোঁটে মায়া ভরা হাসি ফুটে উঠেছে। আরহাম নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা করে বলল, ঘুম আসছিল না আব্বু, তাই একটু এখানে এসে বসেছিলাম। আব্দুল কাদের
কাদের সাহেব ছেলের পাশেই বসে পড়লেন। কিছুক্ষণ কোনো কথা বললেন না, শুধু গভীর দৃষ্টিতে ছেলের মুখটা দেখলেন। তারপর ধীরে ধীরে বললেন, জানিস, তুই ছোটবেলায় যখন কোনো কষ্ট লুকাতিস, ঠিক এমন করেই একা বসে থাকতিস। তখনও বলতিস কিছু হয়নি, আজও একই কথা বলছিস। আরহাম হালকা হেসে চোখ নামিয়ে নিল। সত্যি কিছু হয়নি আব্বু, অফিসের একটু চাপ। আব্দুল কাদের সাহেব দীর্ঘশ্বাস ফেললেন। আমি তোর বাবা আরহাম, তোর মুখ দেখে কখন হাসিস কখন জোর করে সেটা বুঝতে আমার সময় লাগে না। কয়েকদিন ধরে দেখছি তুই আগের মতো নেই, বাড়িতে থেকেও যেন বাড়িতে থাকিস না। মেহরিনও চুপচাপ হয়ে গেছে। তোদের দুজনের মধ্যে কিছু হয়েছে? প্রশ্নটা শুনে আরহামের বুকটা ধক করে উঠল। সে কিছু বলল না, শুধু নিচের দিকে তাকিয়ে রইল। আব্দুল কাদের সাহেবের চোখ এবার ধীরে ধীরে টেবিলের ওপর রাখা সাদা খামটার দিকে গেল। তিনি খামটা হাতে তুলে নিলেন। আরহাম কিছু বলতে গিয়েও থেমে গেল। খাম খুলে ভেতরের কাগজটা বের করতেই আব্দুল কাদের সাহেবের কপালে ভাঁজ পড়ল। কয়েক মুহূর্ত চুপচাপ পড়ে থেকে তিনি ধীরে ধীরে মাথা তুললেন, চোখে স্পষ্ট বিস্ময়। চট্টগ্রাম ব্রাঞ্চ, তুই চাকরি ছেড়ে চলে যাচ্ছিস? আরহাম কিছুক্ষণ নিশ্চুপ হয়ে রইল। তার ঠোঁট দুটো কেঁপে উঠল, কিন্তু কোনো শব্দ বের হলো না। আব্দুল কাদের সাহেব আবারও নরম গলায় বললেন, আমার দিকে তাকিয়ে কথা বল বাবা, সত্যিটা কি? ধীরে ধীরে মাথা তুলল আরহাম। চোখ দুটো লাল হয়ে আছে, মনে হচ্ছে অনেক দিন ধরে ঘুম হয়নি। সে মৃদু স্বরে বলল, হ্যাঁ আব্বু, আমি চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। হঠাৎ? হঠাৎ না, অনেক ভেবেই। আব্দুল কাদের সাহেব কাগজটা ভাঁজ করে টেবিলের ওপর রাখলেন। তারপর শান্ত কণ্ঠে বললেন, চাকরি বদলানোর পেছনে নিশ্চয়ই একটা কারণ আছে, সেটা কি আমাকে বলা যাবে? আরহাম তিক্ত একটা হাসি দিল। সব কারণ বলা যায় না আব্বু, কিছু কারণ নিজের ভেতরেই চাপা দিয়ে রাখতে হয়। তোর কাছে হয়তো যায়, কিন্তু আমার কাছে যায় না। আমি তোর বাবা, তুই যদি বুকের ভেতর আগুন নিয়ে ঘুরিস, সেই তাপটা আমারও লাগে। এই কথাটুকু শুনেই আরহামের বুকের ভেতর জমে থাকা কষ্টটা যেন নড়ে উঠল। সে মাথা নিচু করে বসে রইল, দুই হাত শক্ত করে মুঠো করে রেখেছে। কিছুক্ষণ পর খুব আস্তে বলল, আব্বু, যদি আমি একটা বড় ভুল করে থাকি? আব্দুল কাদের সাহেব এক মুহূর্ত দেরি না করে বললেন, ভুল মানুষই করে, কিন্তু নিজের মানুষকে না বলাটা আরো বড় ভুল। আরহামের চোখ বেয়ে নীরবে এক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল। আরহাম কাঁপা কণ্ঠে বলতে শুরু করলো, আব্বু, একটা কথা বলবো, কিন্তু কথা দিন আগে পুরোটা শুনবেন, তারপর রাগ করবেন, শাস্তি দেবেন, যা ইচ্ছা করবেন। আব্দুল কাদের সাহেবের বুকটা হঠাৎ কেঁপে উঠল। ছেলের চোখে তিনি এমন অসহায়তা আগে কখনো দেখেননি। তিনি শুধু শান্ত গলায় বললেন, বল বাবা, আমি শুনছি। আরহাম অনেকক্ষণ মাথা নিচু করে বসে রইল, চোখের জল মুছে নিজেকে সামলানোর ব্যর্থ চেষ্টা করলো। তারপর ভাঙা গলায় বলতে শুরু করলো, আব্বু, আমার আর মেহেরিনের বিয়েটা যেভাবে সবাই জানে আসলে সেভাবে হয়নি। সবাই মনে করে আমরা ভালোবেসে বিয়ে করেছি, কিন্তু তুমি আর দাদু ভাই তোমরা কেউই আসল সত্যিটা জানো না। আব্দুল কাদের সাহেবের বুকটা কেঁপে উঠল। তিনি নিঃশব্দে ছেলের মুখের দিকে তাকিয়ে রইলেন। আরহাম আবার বলল, আমাদের বিয়েটা হয়েছিল 1 বছরের চুক্তিতে। কথাটা শুনে আব্দুল কাদের সাহেব যেন জমে গেলেন। কয়েক মুহূর্ত তিনি কোনো কথাই বলতে পারলেন না। আরহাম কাঁপা গলায় বলতে লাগলো, তোমার চিকিৎসার জন্য অনেক টাকার দরকার ছিল, আমার সাধ্য ছিল না সেই খরচ বহন করার। প্রতিটা মুহূর্তে শুধু একটা কথাই মনে হচ্ছিল, টাকার অভাবে যদি তোমাকে হারিয়ে ফেলি তাহলে নিজেকে কোনোদিন ক্ষমা করতে পারবো না। সে থেমে চোখের জল মুছে আবার বলল, ঠিক তখনই মেহেরিন আমাকে একটা প্রস্তাব দিয়েছিল, 1 বছরের জন্য চুক্তির বিয়ে, বিনিময়ে তোমার চিকিৎসার সমস্ত খরচও বহন করবে। শুধু আমারই নয়, ওরও একটা কারণ ছিল। ওর দাদুভাইয়ের শেষ ইচ্ছা ছিল তিনি নিজের নাতনির বিয়ে দেখে যেতে চান। সেই ইচ্ছা পূরণ করার জন্যই ও এমন একটা সিদ্ধান্ত নিয়েছিল। আমি বাধ্য হয়েই রাজি হয়ে গিয়েছিলাম আব্বু, কারণ তখন আমার কাছে তোমার জীবনটাই সবচেয়ে বড় ছিল। প্রস্তাবটা মেহেরিনই আমাকে দিয়েছিল।
শেষ কথাটা বলেই আরহাম মাথা নিচু করে ফেলল। পরের মুহূর্তেই ঠাস নিস্তব্ধ ড্রয়িং রুমে চরের শব্দটা যেন প্রতিধ্বনিত হয়ে উঠল। আরহাম হতভম্ব হয়ে বাবার দিকে তাকিয়ে রইল। জন্মের পরই প্রথম তার বাবা তার গায়ে হাত তুললেন। আব্দুল কাদের সাহেবের চোখ লাল হয়ে গেছে, বুকটা ওঠা নামা করছে, কণ্ঠস্বর কাঁপছে রাগে, কষ্টে আর অপরাধ বোধে। তিনি কাঁপা গলায় বললেন, জানিস আরহাম, আমি তোকে কোনো দিন মারিনি। ছোটবেলায় তুই যত বড় ভুলই করিস না কেন, আমি তোকে বুঝিয়ে বলেছি, কিন্তু আজ কেন মারলাম জানিস? তার চোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ল। কারণ তুই আমাকে এতটা পর করে দিয়েছিস, নিজের বাবাকে এত বড় সত্যিটা বলারও প্রয়োজন মনে করিসনি। তিনি বুকের উপর হাত রেখে বললেন, আমি কি তোকে এই শিক্ষা দিয়েছিলাম? আমার জীবন বাঁচানোর জন্য তুই নিজের জীবন, নিজের সম্মান, নিজের সুখ সব কিছু বাজি রেখে দিবি, আর আমি কিছুই জানবো না? যদি জানতাম আমার চিকিৎসার জন্য তোকে এমন একটা সিদ্ধান্ত নিতে হবে, আল্লাহর কসম আমি সেই চিকিৎসাই করাতাম না। কথাগুলো বলতে বলতেই তিনি আর নিজেকে সামলাতে পারলেন না। চোখের পানি মুছতে মুছতে ধীরে ধীরে সোফায় বসে পড়লেন। আরহামও আর নিজেকে ধরে রাখতে পারল না। সে বাবার সামনে হাঁটু গেড়ে বসে কাঁদতে কাঁদতে বলল, আব্বু, তুমি ছাড়া আমার আর কে আছে বলো? তোমাকে বাঁচানোর জন্যই আমি এমন সিদ্ধান্ত নিয়েছিলাম। আমি জানি তোমার কাছ থেকে এত বড় সত্য লুকিয়ে আমি ভুল করেছি, খুব বড় ভুল করেছি। আমাকে ক্ষমা করে দাও আব্বু, প্লিজ ক্ষমা করে দাও। কথা বলতে বলতে তার গলাটা আরো ভারী হয়ে উঠল। চোখের পানি একের পর এক গড়িয়ে পড়ছে। কিন্তু বিশ্বাস করো, শুরুতে এটা শুধু একটা চুক্তি ছিল। আমি কখনো ভাবিনি সবকিছু এভাবে বদলে যাবে। ধীরে ধীরে কখন যে মেহেরিন আমার পুরো পৃথিবী হয়ে গেছে আমি নিজেও বুঝতে পারিনি। সে বুকের উপর হাত রেখে কষ্ট ভরা কণ্ঠে বলল, আমি ওকে ভালোবেসে ফেলেছি আব্বু, খুব বেশি ভালোবেসে ফেলেছি। এখন প্রতিটা মুহূর্তে শুধু ওর কথাই মনে পড়ে, ওর হাসি, ওর রাগ, ওর অভিমান, সব কিছু। একটু থেমে তিক্ত হেসে মাথা নিচু করলো সে। কিন্তু আমি কে আব্বু? একটা সাধারণ গরিব পরিবারের ছেলে, আর ও আমার থেকে সব দিক দিয়ে অনেক বড়। হয়তো শুরু থেকেই ও শুধু আমার উপর দয়া করেছিল, তোমার চিকিৎসার জন্য সাহায্য করেছিল। আমি জানি না ওর মনে আমার জন্য কখনো কোনো অনুভূতি জন্মেছে কিনা। চুক্তির সময় শেষ হলেই হয়তো ও আমাকে হাসি মুখে বিদায় জানিয়ে দেবে, কিন্তু আমি তো আর পারছি না আব্বু। আমি আর এই কষ্টটা নিতে পারছি না। বুকের ভেতরটা প্রতিদিন একটু একটু করে ভেঙে যাচ্ছে। সে বাবার হাত আরো শক্ত করে ধরে অসহায় শিশুর মতো বলল, তুমি বলো আব্বু, আমি কি করব? আমি কিভাবে ওকে ভুলে থাকবো? কিভাবে ওকে ছেড়ে চলে যাব? আমাকে একটু বলো না আব্বু, আমি সত্যিই আর পারছি না। ছেলের কান্না দেখে আব্দুল কাদের সাহেবও আর নিজেকে সামলাতে পারলেন না। তিনি আরহামকে নিজের বুকের সঙ্গে শক্ত করে জড়িয়ে ধরলেন। মাথায় হাত বুলিয়ে কাঁপা গলায় বললেন, পাগল ছেলে, এত কষ্ট একা একা বয়ে বেড়াচ্ছিস, অথচ একবারও আমাকে বললি না। তিনি ছেলের চোখের পানি মুছে দিয়ে শান্ত স্বরে বললেন, শোন বাবা, সত্যিকারের ভালোবাসা কোনোদিন হারিয়ে যায় না। যদি তোর ভালোবাসা সত্যি হয়, যদি তোর অনুভূতি নিঃস্বার্থ হয়, তাহলে আল্লাহ চাইলে একদিন ঠিকই তুই তোর ভালোবাসাকে পাবি। একটু থেমে তিনি মৃদু হেসে যোগ করলেন, আর একটা কথা মনে রাখিস, মেহরিন মেয়েটা সত্যিই খুব ভালো। ওর চোখের ভেতরে আমি অনেক সম্মান, অনেক মায়া দেখেছি। তাই আশা ছেড়ে দিবি না। আগে সব সত্য সামনে আসুক, তারপর যা সিদ্ধান্ত নেওয়ার সবাই মিলে নিব। আরহাম আর কিছু বলল না। নিঃশব্দে বাবার কোলেই মাথা রেখে চোখ দুটো বন্ধ করে রইল। চোখের কোণ বেয়ে টপ টপ করে অশ্রু গড়িয়ে পড়ছে। সেই অশ্রু যেন এক বছরের জমে থাকা সমস্ত কষ্ট, অভিমান আর না বলা ভালোবাসার সাক্ষী। আব্দুল কাদের সাহেবও আর কিছু বললেন না, শুধু সন্তানের মাথায় আলতো করে হাত বুলিয়ে দিতে লাগলেন। কখনো কখনো নীরবতাও হাজারটা শব্দের চেয়ে বেশি কথা বলে। অন্যদিকে মেহেরিনের চোখে আজ এক ফোঁটাও ঘুম নেই। বারবার আরহামের বিষণ্ণ মুখটা চোখের সামনে ভেসে উঠছে। বুকের ভেতর
ভেতরটা অদ্ভুত এক অস্থিরতায় ছটফট করছে। আর এক মুহূর্তও নিজেকে সামলাতে পারলো না সে। ধীর পায়ে দাদুর রুমের সামনে এসে দাঁড়ালো। দরজাটা খানিকটা খোলাই ছিল। ভেতরে উকি দিয়েই দেখলো দাদু এখনো ঘুমাননি। বিছানায় নিঃশব্দে ভেতরে ঢুকে বিছানার পাশে গিয়ে বসে পড়লো। তারপর কোনো কথা না বলে দাদুর কুঁচকে যাওয়া হাতটা নিজের দুহাতের মধ্যে দিয়ে শক্ত করে চেপে ধরলো। হঠাৎ হাতের ওপর গরম কয়েক ফোঁটা পানি পড়তেই দাদু চমকে উঠলেন। তিনি তাড়াতাড়ি উঠে বসে মেহেরিনের মুখের দিকে তাকালেন। নাতনির ভেজা চোখ দুটো দেখে তার বুকটা কেঁপে উঠল। উদ্বিগ্ন কণ্ঠে বললেন, কি হয়েছে রে মনি, তুই কাঁদছিস কেন? কেউ কিছু বলেছে? মেহেরিন কোনো উত্তর দিল না। আরো শক্ত করে দাদুর হাতটা আঁকড়ে ধরলো। অনেকক্ষণ পর কাঁপা গলায় বলল, দাদু, আজ তোমাকে একটা সত্যি কথা বলবো, কিন্তু প্লিজ আমার উপর রাগ করো না, আমাকে ভুল বোঝো না। দাদু মমতা ভরা দৃষ্টিতে তার মাথায় হাত রেখে বললেন, পাগলি মেয়ে, তুই আমার একমাত্র নাতনি, তুই তো আমার সব। তোর উপরে আমি রাগ করব কিভাবে? যা বলতে চাস নির্ভয়ে বল। মেহেরিন চোখের পানি মুছে একটা দীর্ঘশ্বাস ফেললো। তারপর ভাঙা গলায় বলতে শুরু করলো, দাদু, আমি অন্যায় করেছি, তোমার কাছ থেকে একটা খুব বড় সত্যি লুকিয়ে রেখেছি। দাদুর বুকটা ধক করে উঠল। মেহেরিন মাথা নিচু করেই বলল, আমি আর আরহাম বিয়েটা ভালোবেসে করিনি। কথাটা শুনেই দাদু স্তব্ধ হয়ে গেলেন। মেহেরিন কান্না জড়ানো কণ্ঠে বলতে লাগলো, তোমাকে খুশি করার জন্য, তোমার শেষ ইচ্ছেটা পূরণ করার জন্য আমি 1 বছরের চুক্তিতে আরহামকে বিয়ে করেছিলাম। তখন মনে হয়েছিল এটাই একমাত্র পথ। তুমি তো জানো, মা বাবার মৃত্যুর পর আমি বিয়ে নামের সম্পর্কটাকেই ভয় পেতাম। মনে হতো বিয়ে মানেই একদিন ভেঙে যাওয়া, কষ্ট, বিচ্ছেদ। তাই কখনো কাউকে নিজের জীবনে জায়গা দিতে চাইনি। কথাগুলো বলতে বলতে সে ফুপিয়ে কেঁদে উঠল। কিন্তু দাদু, আমি ভুল ছিলাম। আরহামের মধ্যে আমি এমন একজন মানুষকে দেখেছি যাকে আমি কোনোদিন কল্পনাও করিনি। ওর ব্যবহার, ওর সম্মান, ওর যত্ন, প্রতিটা দিন ও আমাকে নতুন করে মানুষকে বিশ্বাস করতে শিখিয়েছে। জানো দাদু, কখন যে আমি ওকে ভালোবেসে ফেলেছি আমি নিজেও বুঝতে পারিনি। মেহেরিন এবার দাদুর হাত দুটো নিজের কপালে ঠেকিয়ে কাঁদতে কাঁদতে বলল, বিশ্বাস করো দাদু, আমি নিজের ভুল বুঝতে পেরেছি। আমাকে ক্ষমা করে দাও। আমি আর 1 বছরের সেই চুক্তিটা চাই না। আমি আরহামের সঙ্গে সারা জীবন কাটাতে চাই। কিন্তু আমি কিছুই বলতে পারছি না ওকে। ও চট্টগ্রাম চলে যাচ্ছে দাদু। প্রতিটা মুহূর্তে মনে হচ্ছে ও যদি চলে যায় তাহলে আমি ওকে সারা জীবনের জন্য হারিয়ে ফেলবো। আমার খুব কষ্ট হচ্ছে দাদু, বুকের ভেতরটা যেন ফেটে যাচ্ছে। তুমি কিছু একটা করো প্লিজ। তুমি ওকে যেতে দিও না। আমি ওকে ছাড়া থাকতে পারবো না। দাদু অনেকক্ষণ কোনো কথা বললেন না। শুধু নিঃশব্দে মেহেরিনের মাথায় আলতো করে হাত বুলিয়ে দিতে লাগলেন। তার চোখ দুটোও ভিজে উঠেছে। একটা দীর্ঘশ্বাস ফেলে তিনি শান্ত অথচ ভারী কণ্ঠে বললেন, তুই ঠিক করিসনি দাদু ভাই, একদম ঠিক করিসনি। আমি তোকে সব সময় বিশ্বাস করেছি, কোনোদিন তোর কোনো সিদ্ধান্তে প্রশ্ন তুলিনি। কিন্তু তুই এত বড় একটা কথা তুই আমার কাছ থেকে লুকিয়ে রাখবি, আমি এটা সত্যি আশা করিনি। কথাগুলো শুনে মেহেরিন আরো জোরে কেঁদে ওঠেন। ক্ষমা করে দাও দাদু, আমি সত্যি আর কোনো পথ খুঁজে পাইনি। দাদু মমতা ভরা হাতে তার চোখের জল মুছে দিয়ে মৃদু হেসে বললেন, পাগলি মেয়ে, ভুল তো মানুষই করে, কিন্তু ভুল বুঝতে পারাটাই সব থেকে বড় কথা। আর আজ তোর চোখের দিকে তাকিয়ে আমি বুঝতে পারছি তুই আহরামকে সত্যি মন থেকে ভালোবেসে ফেলেছিস। তিনি একটু থেমে আবার বললেন, শোন, যদি তোর ভালোবাসা সত্যি হয় তাহলে আল্লাহ চাইলে সেই ভালোবাসা একদিন অবশ্যই তোর হবে। আর একটা কথা মনে রাখিস, ভালোবাসার মানুষকে আটকে রাখতে জোর লাগে না, লাগে সত্যিকারের ভালোবাসা। তুই ওকে মন থেকে ভালোবাস, নিজের অনুভূতিটা ওর সামনে খুলে বল। বিশ্বাস রাখ, যদি আহরামের মনে তোর জন্য ভালোবাসা থাকে তাহলে পৃথিবীর কোনো শক্তি ওকে তোর কাছ থেকে দূরে নিয়ে যেতে পারবে না। দাদু মেহেরিনের 2 হাত নিজের হাতে নিয়ে দৃঢ় কণ্ঠে বললেন, ওকে আমি আটকে রাখবো না দাদু ভাই, তুই তোর ভালোবাসা দিয়ে ওকে আটকে রাখবি। দেখিস, সত্যিকারের ভালোবাসা কোনো দিন হেরে যায় না। কথা
কথাগুলো শুনে মেহেরিন হঠাৎ করেই দাদুকে জড়িয়ে ধরে শিশুর মতো কেঁদে উঠল। পরের দিন ছিল শুক্রবার। গত রাতের সমস্ত ঘটনা, কান্না আর না বলা সত্যের ভার যেন পুরো বাড়িটাকে ক্লান্ত করে দিয়েছিল। তাই আরহাম আর মেহেরিন দুজনেরই ঘুম ভাঙতে বেশ দেরি হয়ে গেল। হঠাৎ নিচতলা থেকে ভেসে এলো তীব্র চিৎকার। আমি এটা কোনোভাবেই মেনে নেব না। দুজনেই চমকে উঠল। একবার একে অপরের দিকে তাকিয়েই দ্রুত দরজা খুলে নিচে নেমে এলো। ড্রয়িং রুমে এসে যা দেখলো তাতে দুজনেই হতবাক। মেহেরিনের দাদু আর আব্দুল কাদের সাহেব মুখোমুখি দাঁড়িয়ে তর্কে জড়িয়ে পড়েছেন। দুজনের মুখই রাগে লাল। মেহেরিনের দাদু রাগে কাঁপতে কাঁপতে বললেন, আপনার ছেলে যদি আমার নাতনিকে ভালোই না বাসে তাহলে এই সম্পর্ক টেনে নিয়ে যাওয়ার কোনো মানে নেই। আব্দুল কাদের সাহেবও সমান গলায় বললেন, আর আপনার নাতনি, সেও তো আমার ছেলেকে ভালোবাসে না। ভালোবাসলে কি এভাবে সব কিছু লুকিয়ে রাখা যায়? মেহেরিন হতভম্ব হয়ে বলল। দাদু এসব কি বলছো? দাদু যেন শুনতেই পেলেন না। তিনি রাগের মাথায় বললেন, আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি, আজই আইনজীবী আসবেন, আজই তোদের ডিভোর্সের ব্যবস্থা করব। যে সম্পর্কের ভিত্তি মিথ্যা সেই সম্পর্ক টিকিয়ে রেখে লাভ নেই। কথাটা শুনেই মেহেরিনের মুখ থেকে যেন রক্ত সরে গেল। ডিভোর্স? অন্যদিকে আরহামও স্থির হয়ে দাঁড়িয়ে আছে। মনে হচ্ছে পৃথিবীটা যেন হঠাৎ থেমে গেছে। মেহেরিন ছুটে গিয়ে দাদুর সামনে দাঁড়ালো। চোখ ভরা জল নিয়ে বলল, দাদু প্লিজ এমন কথা বলো না। দাদু কঠিন গলায় বললেন, কেন বলবো না? তুই তো নিজেই বলেছিলি এটা 1 বছরের চুক্তি ছিল, তাহলে আজ শেষ হোক সব। মেহেরিনের বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। সে আর নিজেকে সামলাতে পারল না। হঠাৎ ঘুরে দৌড়ে গিয়ে আরহামের সামনে দাঁড়ালো। কাঁপতে কাঁপতে তার 2 হাত শক্ত করে ধরে ফেললো। চোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ছে। না, আমি এই সম্পর্ক শেষ হতে দেব না। পুরো ঘর নিস্তব্ধ। মেহেরিন কাঁদতে কাঁদতে বলল, শুনছো আরহাম, আমি তোমাকে কোথাও যেতে দেব না। চট্টগ্রামেও না, আমার জীবন থেকেও না। আমি তোমাকে ভালোবাসি। আজ থেকে না, অনেক দিন আগে থেকেই ভালোবেসে ফেলেছি। আমি শুধু বুঝতে দেরি করেছি। তুমি চলে যাবে এই কথাটা ভাবতেই আমার বুকটা ফেটে যাচ্ছিল। আমি আর 1 বছরের কোনো চুক্তি চাই না। আমি চাই সারা জীবন তোমার পাশে থাকতে। প্লিজ আমাকে ছেড়ে যেও না। কথাগুলো শুনে আরহামের চোখও ভিজে উঠল। সে অবিশ্বাসের দৃষ্টিতে মেহেরিনের দিকে তাকিয়ে রইল। আরহাম ধীরে ধীরে মেহেরিনের 2 গাল নিজের 2 হাতের মুঠোয় তুলে নিল। চোখ দুটো ভিজে গেছে দুজনেরই। কিছুক্ষণ শুধু একে অপরের চোখের দিকেই তাকিয়ে রইল। মনে হচ্ছিল হাজারটা না বলা কথাও যেন আজ চোখের ভাষায় বলে দেওয়া যাচ্ছে। আরহাম মৃদু হেসে খুব আস্তে বলল, আমি তো কোনোদিনই তোমাকে ছেড়ে যেতে চাইনি মেহেরিন। আমি শুধু ভেবেছিলাম তোমার জীবনে আমি হয়তো 1 বছরের একজন অতিথি মাত্র। চুক্তির সময় শেষ হলেই তুমি আমাকে ভুলে যাবে, তাই নিজের কষ্টটা নিজের মধ্যেই লুকিয়ে রেখেছিলাম। সে এক হাত দিয়ে মেহেরিনের চোখের কোণে জমে থাকা অশ্রু মুছে দিল। তারপর কাপা কণ্ঠে বলল, কিন্তু সত্যিটা হলো আমি তোমাকে এতটাই ভালোবেসে ফেলেছি যে তোমাকে ছাড়া আমার আগামীকাল কেমন হবে সেটা আমি কোনোদিন কল্পনাও করতে পারিনি। তুমি আমার জীবনের সবচেয়ে সুন্দর অধ্যায় মেহেরিন। তোমাকে হারানোর ভয়ে আমি দূরে সরে যেতে চেয়েছিলাম। মেহেরিন ফুপিয়ে কেঁদে উঠল। পরের মুহূর্তেই সে আরহামের বুকে মুখ লুকিয়ে শক্ত করে জড়িয়ে ধরল। কাঁদতে কাঁদতেই বলল, আর কখনো আমাকে ছেড়ে যাওয়ার কথা বলবে না। তোমাকে হারানোর ভয়ে আমি বুঝতে পেরেছি আমি তোমাকে কতটা ভালোবাসি। আরহামও আলতো করে তাকে নিজের বুকের আরো কাছে টেনে নিল। তার কপালে গভীর ভালোবাসায় একটি চুমু এঁকে দিয়ে ফিসফিস করে বলল, কোথাও যাব না। আজ থেকে আমার প্রতিটা সকাল, প্রতিটা সন্ধ্যা, প্রতিটা স্বপ্ন সবকিছু শুধু তোমাকে নিয়েই। দুজনেই একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরে রইল। মনে হচ্ছিল পৃথিবীর আর কোনো শক্তিই তাদের আলাদা করতে পারবে না। হঠাৎ পেছন থেকে হাততালির শব্দ ভেসে এলো। দুজন লজ্জায় তাড়াতাড়ি সরে দাঁড়িয়ে পেছনে তাকালো। দেখলো মেহেরিনের দাদু আর আব্দুল কাদের সাহেব দাঁড়িয়ে আছেন। দুজনের চোখেই আনন্দের অশ্রু, ঠোঁটে তৃপ্তির হাসি। দাদু হেসে বললেন, অবশেষে তোরা দুজন মুখ ফুটে মনের কথা বললি। এই দিনটাই দেখার অপেক্ষায় ছিলাম। আব্দুল কাদের সাহেব হেসে বললেন, ঝগড়াটা একটু সত্যি ছিল না, সবটাই ছিল আমাদের ছোট্ট একটা অভিনয়। কারণ আমরা জানতাম তোরা দুজনই একে অপরকে প্রাণের চেয়েও বেশি ভালোবাসিস। শুধু কেউ আগে স্বীকার করতে চাইছিলি না।
মেহেরিন লজ্জায় মাথা নিচু করে ফেলল। আরহাম মুচকি হেসে আলতো করে মেহেরিনের হাতটা নিজের হাতে জড়িয়ে ধরল। দাদু এগিয়ে এসে তাদের দুজনের হাত একসঙ্গে রেখে বললেন, আজ থেকে কোনো চুক্তি নেই, কোনো সীমা নেই। আজ থেকে শুধু ভালোবাসা আর আজীবনের সংসার। আব্দুল কাদের সাহেব হাসতে হাসতে বললেন, 1 বছরের চুক্তি শেষ হলো, কিন্তু শুরু হলো সারা জীবনের সম্পর্ক। এবার সারা জীবন একে অপরের হাত এভাবেই ধরে রাখিস। আরহাম ভালোবাসা ভরা দৃষ্টিতে মেহেরিনের দিকে তাকিয়ে খুব আস্তে বলল, এই হাতটা আর কোনোদিন ছাড়বো না। মেহেরিন মৃদু হেসে তার আঙ্গুলের ফাঁকে নিজের আঙ্গুল জড়িয়ে দিল। আমিও না।